হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি অনেক দিন পরে আবার ক্লাস স্টার্ট করছি। দেখো, ক্লাস 12-এর মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আর কয়েকটা চ্যাপ্টার বাকি আছে। ওইগুলো খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার চেষ্টা করব। আর সামনে যেহেতু পরীক্ষা, তাহলে এখন বেশি বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। ওই জন্যে আজকে আমি ছায়ার যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার যে মডেল কোশ্চেন সেট 1, সেটার কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, টেস্ট পেপার দেখো অনেকগুলো বেরিয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে দেখো ছায়ার একটা টেস্ট পেপার। তাছাড়া পারুল প্রকাশনীর টেস্ট পেপার বেরিয়েছে, তারপরে WBTA টেস্ট পেপার বেরিয়েছে, তারপরে রায়ান মার্টিনের টেস্ট পেপার বেরিয়েছে। যে কোনো একটা করলেই হবে। তো আমি ওই 4টে টেস্ট পেপারের মধ্যে ছায়া যেটা, সেই ছায়াটাকে বেছে নিয়েছি এবং এখান থেকে টোটাল 10টা মডেল কোশ্চেন সেট এর লিখিত মানে কোশ্চেনগুলোও থাকবে এবং অ্যান্সার একসঙ্গে তোমাদেরকে করিয়ে দেব। এবং এটার পিডিএফও তোমরা পাবে, এবং চাইলে এখানে তোমরা ভিডিওতে আমি যখন আলোচনা করব তখন আমি যে কথাগুলো বলবো ওখানে যে ছবিটা দেখতে পাবে, তখন তোমরা লিখে নিতেও পারো। ঠিক আছে, তাহলে আজকে মডেল কোশ্চেন সেট যে 1টা আছে, সেই 1-এ যত কোশ্চেন আছে এবং অ্যান্সার আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, মডেল কোশ্চেন সেট 1-এ ফার্স্টে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল সম্পর্কিত কুলম্বের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। দেখো, কুলম্বের সূত্রটা তোমরা সবাই জানো, যে দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সংক্রান্ত, কিন্তু অনেকে বুঝতে পারে না যে এটা কতটা লিখতে হবে। এটা 2 নম্বরে আছে, তার মানে সূত্রটা বিবৃতি করতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে কি ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি করে দিয়েছি একটা ছবি, যে দুটো আধান Q1 Q2 দূরে আছে। তাহলে দেখো, আগে সূত্রের বিবৃতিটা দেখানো, যে দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে এটা হচ্ছে বিবৃতি। আর ব্যাখ্যাটা দেখে নাও, দুটো আধান এরকম একটা Q1 একটা Q2 পরস্পর r দূরত্বে আছে। তাহলে কুলম্বের সূত্রানুসারে কি, যে আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক হবে। তাহলে দেখো, 1 নম্বর F সমানুপাতিক কি হচ্ছে Q1 Q2, 2 নম্বর কি হচ্ছে, 2 নম্বর হচ্ছে যে F সমানুপাতিক কি 1/r²। যে দুটো সূত্রকে একসঙ্গে লিখলে কি হবে, F সমানুপাতিক Q1 Q2 বাই r², বা F ইকুয়াল টু K ড্যাশ ইন্টু Q1 Q2 বাই r²। এখানে K ড্যাশটা কি একটা ধ্রুবক, যেটা আমরা কোন একক পদ্ধতি ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে। যেমন CGS পদ্ধতি এবং বায়ু মাধ্যম যদি হয়, তাহলে তখন K ড্যাশের যে ভ্যালু সেটা কত হয়, 1 হয়। তাহলে তখন দেখো, CGS পদ্ধতিতে কুলম্বের যে সূত্র, সেটার ইকুয়েশন কী হবে, F ইকুয়াল টু Q1 Q2 বাই r²। তারপরে দেখো, যদি তোমার SI পদ্ধতি এবং বায়ু মাধ্যম হয়, তাহলে কুলম্বের সূত্রটা হবে F ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই r²। এখানে ε0টাকে কি বলা হয়, এটা হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর কোশ্চেন ছিল। তারপরে 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখে নাও, যে একটি কার্বন রোধকের উপর আঁকা বা চিহ্নিত 4টি বলয়ের বর্ণ যথাক্রমে লাল, বাদামি, কমলা ও সোনালী। কার্বন রোধকটির রোধের মানের পাল্লা কত। দেখো, কার্বন রোধকের বা ওখানে কালার দেওয়া থাকে, সেই কালার কোড দেখে কিভাবে কোনো একটা রোধের মান নির্ণয় করা হয় তার একটা ফর্মুলা আছে, এবং কোন বর্ণকে কত নাম্বার কোড দিয়ে করা হয় তার একটা ভিডিও আমি অলরেডি দেখবে দিয়েছি। তড়িৎ প্রবাহ এবং ওহমের সূত্র, ওই চ্যাপ্টারতে আমি ডিটেলস ওখানে বলেছি। যারা এখনও ওই ভিডিওটা দেখোনি তাদেরকে বলবো তোমরা ওই ভিডিওটা দেখে নেবে, তাহলে এটা খুব সহজেই বুঝতে পারবে। তাহলে বা এটা সহজে মনে রাখার দেখবে একটা ফর্মুলা হচ্ছে, বিবি রয় ইজ এ ভেরি গুড ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার, এরকম একটা আছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমটা কি আছে, লাল। লাল তার কালার কোড কত হয়, 2। তারপরে হচ্ছে বাদামি, বাদামির কালার কোড হচ্ছে কত, 1। আর কমলা, কমলার কালার কোড হচ্ছে কত, 3। তাহলে এখানে কালার কোড থেকে রেজিস্ট্যান্স বার করার রুলস কি ছিল, যে প্রথম দুটো বর্ণ মানে তার কালার কোড দুটো লিখতে হবে, আর 3 নাম্বার বর্ণের যে কালার কোড তার
মানে যত নাম্বার তত সংখ্যক কি 0 বসাতে হবে। তাহলে দেখো কমলা মানে তার কালার কোড কত ছিল 3, তাহলে লাস্টে কত করে দিলাম আমরা 3টে 0 বসিয়ে দিলাম। এবার তারপরে লাস্টে আছে কি সোনালি, সোনালি মানে ওখানে ওই যে 3টে কালার কোড থেকে যে রেজিস্ট্যান্সটা পেলাম এটা সোনালি মানে কি অত পার্সেন্ট ত্রুটি হয়, মানে অত পার্সেন্ট রেজিস্ট্যান্সটা কি বেশিও হতে পারে কমও হতে পারে। তাহলে যদি সোনালি থাকে তাহলে সেটা 5%, আর রূপলি থাকলে সেটা কত হয় 10%। তাহলে ওই রোধটার কী হবে 10%, এখানে 5% কী হবে প্লাস বা মাইনাস। তাহলে সোনালি থাকলে কত 5%, তাহলে দেখো 21,000 ওইটা আমরা পেয়েছি ওহম, তাহলে এর 5% মানে কত হবে দেখবে এটা ক্যালকুলেশন করলে 1050। তাহলে ওই রেজিস্ট্যান্সটার রেঞ্জ কত হবে ওই 21,000 প্লাস 1050 বা 21,000 মাইনাস 1050 এর মধ্যে হবে, ঠিক আছে। তাহলে এইভাবে যে কোনো একটা কার্বন রেজিস্টারের কালার দেখে তার যে রেজিস্ট্যান্স সেটা কি ক্যালকুলেট করা হয়, বোঝা গেল। এরপরে 2-এর অথবাতে দেখো যে কোশ্চেনটা আছে, একটি পোটেনশিওমিটারের সুবেদিতা কিভাবে বাড়ানো যায়। তাহলে একটা পোটেনশিওমিটার একটা যন্ত্র, আমরা জানি যে যন্ত্রের সাহায্যে কী করা হয় তড়িৎচালক বল, তারপরে যে কোনো একটা কোষের অভ্যন্তরীণ রোধ এগুলো পরিমাপ করা হয়। তাহলে তড়িৎচালক এই পোটেনশিওমিটার সংক্রান্ত যেগুলো কোশ্চেন আছে সেগুলো তোমাদেরকে বলবো ভালো করে পড়ে নিতে। যেমন পোটেনশিওমিটারের সাহায্যে তোমার তড়িৎচালক বল খুব সহজে মাপা হয়, তোমার ভোল্টমিটারের সাহায্যে মাপা হয় না, কেন মাপা হয় না এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এরকম একটা কোশ্চেন থাকে যে বিভব প্রভেদ মাপতে ভোল্টমিটার অপেক্ষা তড়িৎচালক পোটেনশিওমিটার বেশি করা হয় না কেন, সরি কোশ্চেনটা এরকম হবে যে তড়িৎচালক বল মাপতে ভোল্টমিটার অপেক্ষা পোটেনশিওমিটারকে বেশি কেন গুরুত্ব দেওয়া হয়। তারপরে পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয় করা হয়, পোটেনশিওমিটারের সাহায্যে কিভাবে কোনো একটা কোষের তড়িৎচালক বল নির্ণয় করা হয়, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে এবার দেখো পোটেনশিওমিটারের সুবেদিতা কিভাবে বাড়ানো যায়। তাহলে দেখো এখানে লিখে দিয়েছি আমি পোটেনশিওমিটারের যে ওখানে নিষ্পন্দ বিন্দু আছে সেই নিষ্পন্দ বিন্দুটা যদি পোটেনশিওমিটারের তারের কি মধ্যবিন্দুতে হয় বা মধ্যবিন্দু যত কাছাকাছি হবে সেই পোটেনশিওমিটারের সুবেদিতা তত কী হবে বেশি হবে। ওখানে দেখবে টোটাল 10টা এরকম প্যারালাল মানে 1 মিটারে 10টা তার থাকে, সেই তারের ওখানে যদি মাঝখানের বিন্দুতে গ্যালভানোমিটারের নিষ্পন্দ বিন্দু আসে তাহলে সেই পোটেনশিওমিটারের সুবেদিতা কী হবে তত বেশি হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনে যেটা আছে সেটা দেখো, একটি গ্যালভানোমিটারকে কিভাবে অ্যামমিটারে রূপান্তর করা যায়। দেখো আমরা জানি যে গ্যালভানোমিটারকে অ্যামমিটারে রূপান্তর করতে গেলে গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে একটা কি খুব কম মানের রোধ লাগাতে হবে, যে রোধটাকে কি বলা হয় শান্ট বলা হয়। তাহলে এখান থেকে এই কোশ্চেনটা ভালো করে মাথায় রাখবে যে শান্ট কি। তাহলে শান্ট হচ্ছে এক ধরনের ক্ষুদ্র মানের রেজিস্ট্যান্স যেটা গ্যালভানোমিটারের সঙ্গে কি করা হয় সমান্তরালে লাগানো হয়। তাহলে দেখো গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে আমরা একটা কি শান্ট লাগিয়েছি, ঠিক আছে। তাহলে টোটাল এইটা কিসের মতো আচরণ করবে একটা অ্যামমিটারের মতো আচরণ করবে। তাহলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যদি চলে যায় তাহলে গ্যালভানোমিটারটা কি ড্যামেজ হয়ে যেতে পারে, ওই জন্যে এর সঙ্গে আমরা কি করলাম প্যারালালে একটা শান্ট লাগালাম যাতে কি হয় বেশি পরিমাণে কারেন্টটা শান্টের মধ্য দিয়ে চলে যায়। তাহলে দেখো যেহেতু এটা প্যারালালে আছে তাহলে গ্যালভানোমিটারের দুই প্রান্তের তোমার বিভব পার্থক্য আর শান্টের দুই প্রান্তের বিভব পার্থক্য এখানে কী হবে সেম হবে। তাহলে দেখো এখানে এই বিন্দু দুটো আমরা ধরে নিলাম এক্স আর এটা হচ্ছে কি ওয়াই। তাহলে দেখো ভিএক্স মাইনাস ভিওয়াই মানে এই দুটো পয়েন্টের কি ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য, এটা সমান কী হবে আইজি ইন্টু জি। তাহলে আইজিটা কি, আইজিটা হচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে সেইটা, আর জিটা হচ্ছে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স। এবার এইটাই সমান কী হবে আইএস ইন্টু এস, আইএসটা কি এই শান্টের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেইটা, আর এসটা হচ্ছে ওই যে প্যারালালের রোধটা আমরা লাগিয়েছি তার রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে এইবার এখান থেকে দেখো এই দুটো যেহেতু পরস্পর সমান মানে দুটোরই দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, তাহলে এইটা দেখো এইটা আর এইটা পরস্পর কি সমান হয়ে গেল। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কত হবে দেখো আইজি বাই আইএস ইন্টু কত জি। এবার এখানে দেখো যে
এই জায়গাটা থেকে টোটাল কারেন্ট কত যাচ্ছিল আই, সে আই গিয়ে এখানে দেখো একটা অংশ এইদিকে গেল গ্যালভানোমিটারের মধ্য দিয়ে, সেটা আইজি, আর আরেকটা হচ্ছে শান্টের মধ্য দিয়ে গেল, সেটা হচ্ছে আইএস। তার মানে আমরা এখানে যদি তোমরা কেসিএল অ্যাপ্লাই করো, কেসিএল মানে কারশফ কারেন্ট ল, তাহলে কারশফ কারেন্ট ল যদি অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই কি আই সমান আইজি প্লাস আইএস হবে। তাহলে এখান থেকে দেখো আইএস সমান কত, আই মাইনাস আইজি। তাহলে এখান থেকে দেখো আলটিমেট এস ইকাল টু কত আসছে, আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু কত জি। ঠিক আছে, তাহলে এইবার এখানে এত মানের কি আমাকে শান্ট লাগাতে হবে, তাহলে তখন ওই গ্যালভানোমিটারটা অ্যামমিটারে কী হবে, রূপান্তর করা যাবে বা রূপান্তরিত হয়ে যাবে। এবং শান্টের দেখবে আরও একটা ফর্মুলা আছে, এস ইকাল টু জি বাই এন মাইনাস ওয়ান, এভাবেও করা যায়। এটা মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি মূল প্রবাহের 1/n অংশ যায়, তাহলে তখন শান্টের আরেকটা ইকুয়েশন পাওয়া যায়, এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস ওয়ান। সেটাও ভালো করে মাথায় রাখবে, কারণ প্রবলেম করতে গিয়ে কাজে লাগবে এটা। ঠিক আছে, তাহলে এইটা হলো মানে এখানে এই যে কোশ্চেনটা বলেছে তা সে অনুসারে এতটুকু লিখলেই কি হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেনটা দেখো বলেছে লরেন্স বল কাকে বলে। দেখো লরেন্স বল হচ্ছে, এখানে আমি জাস্ট ইকুয়েশনটা লিখেছি। এবার লরেন্স বল কাকে বলে যদি এই কোশ্চেনটা থাকে, তাহলে তোমরা কি লিখবে, এখানে লিখবে যে কোনো একটা আধানকে যদি কোনো একটা তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল করা হয়, তাহলে তার উপরে যে ক্রিয়াশীল বল, সে বলটাকে বলা হবে কি লরেন্স বল। অ্যাকচুয়ালি লরেন্স বল দুই রকমের, একটা হচ্ছে লরেন্স তড়িৎ বল, সেই লরেন্স তড়িৎ বলকে কী দ্বারা প্রকাশ করা হয়, এফ ই, সেই এফ ইকাল টু কত হয়, কিউ ইন্টু ই। আর একটা হচ্ছে তোমার লরেন্স চৌম্বক বল, সেটাকে এফ বি দ্বারা প্রকাশ করা হয়, সেই এফ বি ইকাল টু কী হবে, কিউ ইন্টু ভি ক্রস বি। অর্থাৎ যদি কোনো একটা আধান কিউ আধান শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে তার উপরে ক্রিয়াশীল যে তড়িৎ বল সেটা কত হবে, এইটা। এবং যদি চৌম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল হয়, তাহলে তার উপরে ক্রিয়াশীল চৌম্বক বল কোনটা হবে, এইটা। এবার এমন একটা ক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা পাঠালাম যেখানে কি তড়িৎ ক্ষেত্রও আছে, চুম্বক ক্ষেত্রও আছে, তাহলে সেখানে কি এই তড়িৎ বলটাও কাজ করবে, চুম্বক বলটাও কাজ করবে, তাহলে সেই টোটাল বলটাকে একসঙ্গে কি বলা হয়, লরেন্স বল। এবং এই দুটো যোগ করলে দেখো আলটিমেট ক্যালকুলেশন করলে তোমার আসবে কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। বোঝা গেল? এরপরে 4 নম্বরের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, বলেছে প্রকৃত গভীরতা ও আপাত গভীরতার সঙ্গে প্রতিসরাঙ্কের সম্পর্কটি প্রতিষ্ঠা করো। দেখবে এটা তোমরা থিওরিতেও পড়েছো, বইটা ভালো করে লক্ষ্য করলে দেখতে হবে যেখানে দুই ধরনের কেস আছে। একটা বস্তু তোমার ঘন মাধ্যমে, চোখ, এখানে একটা ধরো চোখ আছে, সেই চোখটা হচ্ছে লঘু মাধ্যমে, এটা একটা কেস হতে পারে। আর একটা হচ্ছে তোমার চোখ হচ্ছে ঘন মাধ্যমে আর বস্তু কি লঘু মাধ্যমে, দুটোর মধ্যে যে কোনো একটা দিয়েই এই আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার সঙ্গে প্রতিসরাঙ্কের কি সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। এখানে আমি যেটা করেছি সেটা কি, বস্তুটা আছে তোমার ঘন মাধ্যমে আর চোখ আছে কি লঘু মাধ্যমে। তাহলে এখানে দেখো একটা লঘু মাধ্যম, যে মাধ্যমটা আমরা ধরে নিলাম কি বি, যার প্রতিসরাঙ্ক মিউ1, আর এখানে পি বিন্দুতে কি একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমরা এখান থেকে দেখতে চেষ্টা করছি। তাহলে দেখো পি বিন্দু থেকে একটা আলোক রশ্মি এইভাবে গিয়ে সি বিন্দুতে পড়লো। এবার এখানে এইটা কি হচ্ছে, আপাতন কোণ, আর যেহেতু আলোক রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে কি দূরে সরে যাবে। অর্থাৎ দেখো এইভাবে গেল, এবার এইভাবে গিয়ে চোখে কি পৌঁছালো। এবার মানুষের চোখ তো বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাহলে তখন কি মনে হবে যে এই বিন্দুটা বা এই আলোটা যেটা আসছে সেটা কোন বিন্দু থেকে, এই বিন্দু থেকে, অর্থাৎ কিউ বিন্দু থেকে। তাহলে দেখো এটা যদি আপাতন কোণ হয়, তাহলে এটা কি হবে, প্রতিসরণ কোণ আর। এবার এখানে যদি আমরা এই সি বিন্দুতে স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে স্নেলের সূত্রটা কি ছিল, স্নেলের সূত্র ছিল সাইন আই বাই সাইন আর, ওইটা সমান কত মিউ। বা তোমরা এটাও পড়েছ স্নেলের সাধারণ সূত্র বা স্নেলের সূত্রের সাধারণ রূপ, তাহলে সেইটা অনুসারে যদি আমরা বসাই, তাহলে দেখো মিউ2 সাইন আই, এটা সমান কী হবে, মিউ1 সাইন আর। বা এখান থেকে দেখো মিউ2 বাই মিউ1, এটা ইকুয়াল টু কত, সাইন আর বাই সাইন আই। এটা ইকুয়াল টু দেখো সাইন আর মানে কোনটা, এই কোনটা, অর্থাৎ দেখো সাইন অফ এন সি ডি, তাহলে এটা এন, এটা সি, আর এটা কি ডি। আর সাইন তারপরে নিচে কি আছে, আই, আই মানে কোনটা, এইটা,
অর্থাৎ দেখো সাইন পিসিএন, তাহলে পিসিএন। ক্লিয়ার? এবার এখানে তুমি যদি ভালো করে চিত্রটা দেখো, তাহলে এখানে দেখো এরপরে যেটা করা হয়েছে যে এখানে পি এ বি এবং N1CN সরলরেখা দুটি কি সমান্তরাল। ভালো করে এখানে দেখো, এখানে কি বলেছে যে পি এ বি, তাহলে এটা দেখো পি, এটা এ, এটা বি, এই যে সরলরেখাটা আছে পি এ বি, এই সরলরেখাটা আর এই সরলরেখা পরস্পর কি সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয় তাহলে দেখো এখানে এই কোণটা আর এই কোণটা কি পরস্পর সমান হবে, এরা পরস্পর কি কোণ, একান্তর কোণ। এবং দেখো এখানে এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে, সমান হবে। ঠিক আছে? তাহলে এই কোণ দুটোকে কি বলা হয়, এই কোণ দুটোকে বলা হয় অনুরূপ কোণ। ক্লিয়ার? এবার এরা যদি পরস্পর সমান হয় তাহলে এইবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, μ2/μ1 এটা সমান কি হবে, সাইন, এখানে দেখো যেটা ছিল উপরে কি এনসিডি, তাহলে এনসিডির জায়গায় আমরা কি লিখতে পারবো, এ কিউসি। তাহলে এ কিউসি আর নিচে দেখো যেটা আছে যে সাইন অফ কত হবে, এ পি সি। এবার এখান থেকে দেখো এই যে ছবিটা আমরা পেয়েছি, তাহলে ছবিতে এখানে উপরে কি আছে, এ কিউসি, তাহলে এ কিউসি। তাহলে আমরা জানি সাইন সমান কি হয়, সাইন ইকুয়াল টু হয় লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যেহেতু আর, তাহলে লম্ব কোনটা হবে, লম্ব হচ্ছে এসি, আর অতিভুজ এখানে কোনটা, অতিভুজ হচ্ছে কত, সিকিউ। ক্লিয়ার? তারপরে নিচে আছে দেখো সাইন কত, এপিসি। তাহলে দেখো এ পিসি, এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা যেহেতু আই, তাহলে এইটা হচ্ছে লম্ব আর এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আলটিমেট দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এ কিউ বাই সি কিউ বাই এসি বাই কত, সিপি। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে এসি এসি কেটে গেল, আলটিমেট কি পাবো আমরা, সিপি বাই সিকিউ। ক্লিয়ার? এইবার এখানে আর একটা জিনিস দেখো, যদি তোমার এই সি বিন্দুটা এ বিন্দুর খুব কাছাকাছি হয় তাহলে তোমার কি লেখা যাবে, এই যে সিপিটা, সেই সিপিটা প্রায় কার সঙ্গে সমান হবে, এপি। মানে এই পিসি রেখাটা যদি এরকম কাছাকাছি চলে আসে, মানে সি বিন্দুটা যদি এরকম পজিশনে চলে আসে, তাহলে দেখো এপি আর এখানে পিসি প্রায় কী হবে, সমান হবে। এবং কিউসি আর কিউএ এরাও কী হবে, প্রায় সমান হবে এই বিন্দুটা যদি কাছাকাছি থাকে। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম, যে সিপি সমান কী হবে, বা সিপি এখানে প্রায় কি, প্রায় এপির সঙ্গে সমান হবে, আর সিকিউটা কি প্রায় একিউ এর সঙ্গে কী হবে, সমান হবে। তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, μ2/μ1 ওইটা ইকুয়াল টু কত, এপি বাই কত, একিউ। ক্লিয়ার? এটা আমরা পেলাম। এইবার এখানে আমরা ধরে নিচ্ছি যে যদি লঘু মাধ্যমটা কি হয়, তাহলে যদি লঘু মাধ্যমটা তোমার বায়ু মাধ্যম হয় এবং তার প্রতিসরাঙ্ক μ1 সমান 1 ধরে নিলাম, এবং ঘন মাধ্যমটা যার প্রতিসরাঙ্ক কত, মিউ, তাহলে মিউ ইকুয়াল টু কত, দেখো এপি বাই এ কিউ। এবার এখানে এপিটা কি ছিল, এখানে দেখো ভালো করে, এপিটা হচ্ছে বস্তুটার প্রকৃত গভীরতা আর এ কিউটা হচ্ছে কি আপাত গভীরতা। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি, যে মিউ এটা ইকুয়াল টু কী হচ্ছে, যে বস্তুটার প্রকৃত গভীরতা বাই কি আপাত গভীরতা। তাহলে মিউ সমান হচ্ছে কোনো একটা বস্তুর প্রকৃত গভীরতা বাই আপাত গভীরতা। এবং এখান থেকে দেখো বস্তুর আপাত যে সরণ, সে আপাত সরণটাও আমরা লিখতে পারি। আপাত সরণ মানে দেখো আগে ছিল এখানে, আর আমি যদি দেখছি উপর থেকে তাহলে সেটা কোথায় থেকে মনে হচ্ছে, এই জায়গাটা। তাহলে সরণ কতটা হলো, সরণ হলো এইটা, অর্থাৎ দেখো প্রকৃত গভীরতা থেকে কি করলাম, আমি আপাত গভীরতাটা বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হয় কি আপাত সরণ। তাহলে আপাত সরণ দেখো কত হবে, আপাত সরণ এক্স ইকুয়াল টু এপি মাইনাস কত, এ কিউ। তাহলে আলটিমেট আপাত সরণের ইকুয়েশান ডি ইন্টু 1 মাইনাস 1/μ। তাহলে এই ইকুয়েশানটাও খুব ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? এরপরে যেটা আছে দেখো, এরপরে 4-এর অথবার কোশ্চেনটা বলেছে লেন্স নির্মাতার সমীকরণটি লেখো। তাহলে লেন্স নির্মাতার সমীকরণ হচ্ছে এইটা, যে 1/f এটা ইকুয়াল টু মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে দেখো কোনটা কি সেটা আমি এখানে লিখে দিয়েছি, যে এফ সমান হচ্ছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, মিউ হচ্ছে লেন্সের উপাদানের প্রতিসরাঙ্ক, r1 r2 হচ্ছে কি বক্রতা ব্যাসার্ধ। এবার এখানে বিভিন্ন ধরনের কেস আছে, কোনো একটা লেন্স যদি সম উত্তল হয়, তাহলে সম উত্তল হলে তখন r1 ইকুয়াল টু কী হবে, r2 হবে, এবং সেটা তুমি যদি r ধরে নাও তাহলে একটার ক্ষেত্রে তোমার ফোকাস এই বক্রতা ব্যাসার্ধ কী হবে, প্লাস হলে আর একটা মাইনাস হবে, এবং সেখানে 1/f
এটা ইকুয়াল টু হয় মিউ মাইনাস ওয়ান ইন্টু কত 2/r, মানে r1টা যদি প্লাস হয় এটা মাইনাস হবে, আর সম যদি অবতল হয় তাহলে তখন কি হয় ইকুয়েশনটা 1/f এটা ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস 2/r এটা হয়। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু ভালো করে মাথায় রাখবে। ক্লিয়ার? এরপরে যে কোশ্চেনটা আছে 5 নম্বরের, দেখো বলেছে ওয়ার গেটে প্রতীক চিহ্ন অঙ্কন করো ও সত্য সারণী বা ট্রুথ টেবিল লেখো। তাহলে ওয়ার গেটের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে এরকম, তাহলে এখানে ছবিটা ভালো করে মাথায় রাখবে, এবং ট্রুথ টেবিল, সেই ট্রুথ টেবিল দেখো এইটা, এবং ওয়ার গেট যে বুলিয়ান বীজগণিত অনুসারে কাজ করে ওয়াই ইকুয়াল টু হয় এ প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এখানে যখন এ ইনপুটটা 0 বি ইনপুটটা 0 তখন কী হবে আউটপুটটা 0, মানে 0 প্লাস 0 মানে কত তোমার 0 হয়। তারপরে দেখো এইটা 0 এইটা 1 মানে 1, মানে 0 প্লাস 1 মানে কত 1। 3 নম্বরে দেখো এইটা 1 এইটা 0 মানে 1 প্লাস 0 মানে কত 1, লাস্টেরটা কত 1 প্লাস 1 মানে কত হয় 1 0। তাহলে 1 0 বলতে এখানে যেহেতু 1 আছে তাহলে ওই জন্য হাইটাই ধরা হয়, এবং এটা 1। তাহলে এটা হচ্ছে ওয়ার গেটের ট্রুথ টেবিল, এবং এটা হচ্ছে এটা ওয়ার গেটের বর্তনী চিত্র, আর এটা হচ্ছে ওয়ার গেটের ট্রুথ টেবিল। ক্লিয়ার? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো 6 নম্বর কোশ্চেনটা বলেছে সমবিভব তল কাকে বলে। সমবিভব তল কাকে বলে? তাহলে সমবিভব তল হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলকে সমবিভব তল বলা। তাহলে সমবিভব তলের যে ডেফিনেশন সেই ডেফিনেশনটা খুব ভালো করে মাথায় রাখবে, এবং এখানে সমবিভব তলের বৈশিষ্ট্য যেগুলো সেগুলো ভালো করে মাথায় রাখতে হবে। সমবিভব তলের বৈশিষ্ট্য কি? 1 নম্বর হচ্ছে সমবিভব তলের প্রত্যেকটা বিন্দুতে বিভব কি সমান। আর তারপরে দেখো একটা কোশ্চেন আছে যে দেখাও যে তড়িৎ ক্ষেত্রে সর্বদা বা তড়িৎ ক্ষেত্র, বা এরকম কোশ্চেন আসে যে তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলের সঙ্গে কি লম্বভাবে থাকে। তাহলে এটা হচ্ছে সমবিভব তলের একটা বৈশিষ্ট্য, যে তড়িৎ বলরেখাগুলি সমবিভব তলকে কি লম্বভাবে ছেদ করবে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে সমবিভব তলের একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে কোনো একটা আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য সেটা কি শূন্য হয়। কেন? যেহেতু সমবিভব তল, তাহলে প্রত্যেকটা মানে যে কোনো দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত 0 হবে। এবার দেখো আমরা জানি কৃতকার্য সমান কি হয় বিভব পার্থক্য ইন্টু কি হয় আধান, বিভব পার্থক্য ইন্টু কত আধান। তাহলে যেহেতু সমবিভব তল তাহলে দুটো বিন্দুর বিভব কী হবে সমান হবে, তাহলে বিভব পার্থক্য কত 0। তাহলে বিভব পার্থক্য যদি 0 হয় তাহলে কৃতকার্য কত হবে 0 হবে। এখানে দেখো তারপরের কোশ্চেনটা এটা দিয়েছে যে দেখাও যে সমবিভব তলকে বা সমবিভব তলকে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলরেখা সবসময় কী হবে লম্বভাবে ছেদ করবে। তাহলে দেখো এখানে একটা আমি এরকম সমবিভব তল ধরে নিলাম, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আমরা ধরে নিলাম এখানে যে সমবিভব তলকে তড়িৎ ক্ষেত্রটা লম্বভাবে ছেদ করেনি। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করেছে? থিটা কোণে। ঠিক আছে, তাহলে থিটা কোণে ছেদ করেছে। তাহলে এইবার এর দেখো এই বরাবর একটা উপাংশ ধরে নিলাম, এর সঙ্গে লম্বভাবে আর একটা উপাংশ থাকবে, সেটা কত হবে? সেটা হচ্ছে ই সাইন থিটা। ঠিক আছে, এবার এই সমবিভব তলের উপরে কাছাকাছি দুটো বিন্দু, একটা এ আর একটা বি। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে যে কৃতকার্য, সে কৃতকার্য কত হচ্ছে? দেখো কৃতকার্য সমান আমরা জানি কি বল ইন্টু সরণ। তাহলে দেখো এখানে এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য হচ্ছে ই কস থিটা ইন্টু কত এবি। ক্লিয়ার? এটা হলো। এবার সমবিভব তলের একটা বৈশিষ্ট্য কি বললাম, যে এক বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত হবে? শূন্য হবে। তাহলে এইটা শূন্য করে দিলে দেখো আলটিমেট কি হচ্ছে ই কস থিটা ইন্টু এ বি ইকাল টু 0। এবার দেখো এখানে ই এবং এ বি নট ইকাল টু 0, তাহলে এখান থেকে কী হবে কস থিটা ইকাল টু 0 হবে। আর কস থিটা যদি 0 হয় এখানে, তাহলে থিটা ইকাল টু কত হবে 90 ডিগ্রি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে তড়িৎ ক্ষেত্রটা সমবিভব তলকে লম্বভাবে ছেদ করেনি, কিন্তু আলটিমেট আমরা দেখলাম যে কোণটা আমরা ধরে নিয়েছিলাম সেই কোণটা কত আসলো 90 ডিগ্রি আসলো। ঠিক আছে, এরপরে দেখো 6 অথবার কোশ্চেনটা বলেছে গাউসের সূত্রটি বিবৃত করো বা গাউসের উপপাদ্যটি বিবৃত করো। 6 অথবার এ কোনো, তাহলে গাউসের উপপাদ্যের বিবৃতিটা হচ্ছে কোনো বদ্ধতলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স
ওই বদ্ধতলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের 1/ε গুণ। তাহলে এটা হচ্ছে 6-এর অথবা এ। এরপরে 6-এর অথবা বি এর যে কোশ্চেন সেটা বলেছে, দেখো গাউসের সূত্রটি প্রয়োগ করে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। তাহলে দেখো এইরকম আমি একটা অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী ধরে নিলাম এবং এই অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীতে ধরে নাও আধান দেওয়া আছে। তাহলে যদি আধান দেওয়া থাকে তাহলে তার চারিদিক থেকে কী হবে, বলরেখা নির্গত হবে। তাহলে তার চারিদিকের মধ্যে যে কোনো একটা বিন্দু হচ্ছে কি পি, সেই পি বিন্দুতে কি করতে হবে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা নির্ণয় করতে হবে। তাহলে এই পি, এইখানে তারটা থেকে এই পি বিন্দুর যে দূরত্ব সেটা আমরা ধরে নিলাম কি এক্স, এবং এক্সকে ব্যাসার্ধ করে এরকম কি করে নিলাম, একটা চোঙ কল্পনা করে নিলাম। তাহলে এইবার এই চোঙে দেখো উপরে এবং নিচে কি দুটো বৃত্তাকার তল আছে আর আরেকটা কি বক্রতল আছে। তাহলে দেখো যদি এখানে প্লাস আধান থাকে তাহলে বলরেখাগুলো কী হবে, বাইরের দিকে যাবে। তাহলে দেখো ওই বলরেখাগুলি এইখানে যে বৃত্তাকার তল আছে আর এখানে যে বৃত্তাকার তল আছে, সেই বৃত্তাকার তলের দেখো যে কোনো একটা তলকে ফিজিক্সে কি ধরা হয়, ভেক্টর রাশি ধরা হয়, আর তার অভিমুখ হচ্ছে কি তলের সাপেক্ষে লম্বভাবে। তাহলে এখানে দেখো এই তলটার ক্ষেত্রে মানে অভিমুখটা কোন দিকে হবে, এই বরাবর, আর বলরেখাটা এই দিকে যাচ্ছে, অর্থাৎ এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং এই ক্ষেত্রটার অভিমুখ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে এই বৃত্তাকার তলের মধ্য দিয়ে কোনো রকম কি ফ্লাক্স নির্গত হবে না। কেন? কারণ আমরা কি জানি, আমরা জানি যে তড়িৎ ফ্লাক্স এটা ছিল যে ফাই, এটা ইকাল টু কি ই ডট এস, বা এটা ইকাল টু কী হয় ই এস ইন্টু কস থিটা। তাহলে এই বৃত্তাকার তলের ক্ষেত্রে ই আর ওই ক্ষেত্রফলের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে ওর মধ্য দিয়ে কি কোনো রকম ফ্লাক্স যাবে না। তাহলে এই তলটা আর নিচের বৃত্তাকার তলের মধ্য দিয়ে তড়িৎ ফ্লাক্স 0। কিন্তু দেখো বক্রতল যেটা আছে সে বক্রতলটাকে তড়িৎ যে বলরেখা বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটাকে লম্বভাবে ছেদ করছে, আর ওই তলটার অভিমুখে কি ওই তলের সাপেক্ষে লম্বভাবে, অর্থাৎ বক্রতলে ই আর ক্ষেত্রফলের অভিমুখ কি একই দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ কত, 0। এবং এখানে দেখো এই যে লেখা, তাহলে একটা আমরা অসীম দৈর্ঘ্যের তার ধরে নিলাম এবং তারের একক দৈর্ঘ্যের আধান সেটা হচ্ছে কি ল্যামডা, ঠিক আছে। এবং এক্স দূরে পি একটা বিন্দু ধরে নিলাম। তাহলে ও এবার এখানে এক্সটাকে ব্যাসার্ধ করে কি একটা গাউসীয় তল কল্পনা করা হলো। তাহলে এইবার দেখো, তাহলে যেহেতু বৃত্তাকার তলের মধ্যে দিয়ে কোনো রকম কি তড়িৎ ফ্লাক্স যাচ্ছে না, তাহলে চোঙের বদ্ধতলে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে বদ্ধতলে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে ই ইন্টু 2 পাই। এবার এখানে দেখো ব্যাসার্ধটা কি এক্স, তাহলে এক্স ইন্টু কি এল, যেহেতু এটা বক্রতল। এইবার এখানে এর দৈর্ঘ্যটা কত আছে, এল আছে, তাহলে এল দিয়ে গুণ করে দিলাম। তাহলে দেখো মোট যে তড়িৎ ফ্লাক্স সেটা ইকুয়াল টু কী হয়, ওই বদ্ধতলের অভ্যন্তরে যে আধানটা আছে বাই কত এপসাইলন নট। তাহলে এখানে যে আমরা তারটার দৈর্ঘ্য যদি এক্স হয়, মানে এখানে যে চোঙটা কল্পনা করেছি সেই চোঙের দৈর্ঘ্য আমি কত ধরে নিয়েছি, এল। তাহলে একক দৈর্ঘ্যে আধান যদি ল্যামডা হয় তাহলে এল দৈর্ঘ্যে আধান কত হবে, এল ইন্টু ল্যামডা, ঠিক আছে। তাহলে এই মোট তড়িৎ ফ্লাক্স ইকুয়াল টু কি, দেখো মোট তড়িৎ আধান বাই কত এপসাইলন। তাহলে আলটিমেট দেখো ই ইকুয়াল টু কত আসছে, 1/2 পাই এপসাইলন ইন্টু ল্যামডা বাই এক্স, বা এটাকে আমি এইভাবে লিখছি 1/4 পাই এপসাইলন ইন্টু 2 ল্যামডা বাই এক্স। তাহলে এটাই হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের দীর্ঘ ঋজু আহিত পরিবাহীর জন্য যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা, যেটা আমরা গাউসের উপপাদ্য প্রয়োগ করে কি বার করলাম। ক্লিয়ার? এরপরে 7 নম্বরে যে কোশ্চেন সেটা দেখো বলেছে যে কোনো ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ যে কোনো একটা ধারক কি কি বিষয়ের উপর তার মানটা নির্ভর করে। তাহলে দেখো এখানে যে কোনো একটা পরিবাহী ধারকত্ব পরিবাহী তলের ক্ষেত্রফল বা আকৃতির উপর ডিপেন্ড করে। এবং কিভাবে ডিপেন্ড করে, এটা তোমরা ধারকত্বের যে সমীকরণ, ধারকত্বের মানে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কী ছিল, সি ইকুয়াল টু ছিল কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এই ইকুয়েশন থেকে তোমরা বুঝতে পারবে যে একটা ধারকের ধারকত্ব কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে, ঠিক আছে।
তাহলে দেখো 1 নম্বর পাতের ক্ষেত্রফলের উপর ডিপেন্ড করবে। ক্ষেত্রফলের উপরে কিভাবে ডিপেন্ড করবে? ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ কোনো একটা ধারকের পাতের ক্ষেত্রফল যত বেশি হবে তার ধারকত্ব কী হবে? তত বেশি হবে। 2 নম্বর কি বলেছে? অন্যান্য পরিবাহীর উপস্থিতি, অর্থাৎ কোনো একটা ধারকের কাছে যদি অন্য কোনো পরিবাহী উপস্থিত রাখা হয় তাহলে তার ধারকত্ব কি বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? কারণ ওই অন্য পরিবাহীটা ওই বস্তুটার বিভবটাকে কি করে দেবে? বিভবটাকে কমিয়ে দেবে। তাহলে বিভবটা কমিয়ে দিলে ধারকত্ব কী হবে? বাড়বে। ঠিক আছে, এইবার তারপরে দেখো আছে পরিবাহী পাত দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। তাহলে মধ্যবর্তী দূরত্ব যত বেশি হবে ধারকত্ব কী হবে? তত কম হবে। মধ্যবর্তী দূরত্ব যত কম হবে ধারকত্ব তত বেশি হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক। আর একটা কী বলেছে? পরিবাহীর চারিদিকে মাধ্যমের প্রকৃতি। এখানে দেখো যেটা আছে কে মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে পাতের মাঝখানে আমরা মাধ্যমটা যদি চেঞ্জ করি, অর্থাৎ বায়ুর পরিবর্তে যদি অন্য কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যম প্রবেশ করায় তাহলে তখন তার ধারকত্ব কী হবে? বৃদ্ধি পাবে। এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে দুটি ধারককে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য ধারকত্ব হয় যথাক্রমে সিএস ও সিপি। প্রতিটি ধারকের ধারকত্ব নির্ণয় করো। মানে যদি আমরা দুটি ধারককে একবার শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে তুল্য ধারকত্ব কত হয়? সিএস আর সিপি। তাহলে দেখো আমরা জানি সমান্তরাল পাত ধারক তাকে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তার প্রশ্ন মানে কোশ্চেন ছিল। যারা যারা এখনও আমার ওই থিওরি ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো যে ওই ভিডিওগুলো দেখতে, তাহলে খুব সহজে এগুলো বুঝতে পারবে। তাহলে সমান্তরাল মানে শ্রেণীতে যুক্ত থাকলে কি হয়? শ্রেণীতে যুক্ত থাকলে হয় 1/c সমান কত ছিল? 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 এরকম ডট 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 চলবে। আর দুটো যদি থাকে, দুটো ধারক থাকলে তুল্য ধারকত্ব সিএস ইকাল টু কত? c1c2 বাই কত? c1 প্লাস c2। আর যদি সমান্তরাল সমবায়ে থাকে তাহলে প্লেন যোগ হয়ে যায়। তাহলে সমান্তরাল সমবায়ে দেখো যে তুল্য ধারকত্ব সেটা কত বলেছে? সিপি। তাহলে c1 প্লাস সিপি ইকাল টু কত? এই c1 প্লাস c2 ইকাল টু সিপি। তাহলে এইবার এখানে দেখো এই যে প্রথম 1 নম্বর ইকুয়েশনে তার নিচে কি আছে? c1 প্লাস c2। তাহলে c1 প্লাস c2 জায়গায় কত? সিপি। তাহলে আলটিমেট দেখো c1 c2 ওইটা সমান কত? সিএস ইন্টু কী হবে? সিপি হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো এই যে এখানে আমরা ওটাকে আমরা কি করব? এই c1 মাইনাস c2 তার স্কোয়ার একটা ধরে নিলাম। তাহলে এইটা ইকুয়াল টু কী হবে? দেখো c1 মাইনাস c2 তার স্কোয়ার, এটা ইকুয়াল টু আমরা এরকম লিখতে পারি c1 প্লাস c2 পুরোটা স্কোয়ার মাইনাস 4c1 c2। এটা একটা ফর্মুলা। তাহলে এবার এর মধ্যে দেখো c1 প্লাস c2 এর ভ্যালু কত? সিপি। তাহলে আলটিমেট কী হয়ে গেল? সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি ইন্টু কত? সিএস। কারণ এর আগে আমরা পেয়েছি c1 c2 সমান কত? সিপি সিএস। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো c1 মাইনাস c2 এটা সমান কী হবে? প্লাস মাইনাস রুট ওভার অফ সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি সিএস। এবার দেখো c1 ও c2-র ধনাত্মক মান নির্ণয় যদি মানটা যদি নিই তাহলে কি পাবো? c1 মাইনাস c2 ইকুয়াল টু কত? রুট ওভার অফ সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি সিএস। তাহলে এখানে আরেকটা দেখো ইকুয়েশন আমরা পেয়েছি c1 প্লাস c2 সমান কত? সিপি। তাহলে এখানে যদি আমরা যোগ করে দিই তাহলে দেখো c2টা কেটে গেল। তাহলে দেখো 2c1 ইকুয়াল টু কী হবে? এই সিপি প্লাস এইটা। তাহলে এখান থেকে c1 ইকুয়াল টু আলটিমেট কত আসছে? হাফ সিপি প্লাস রুট ওভার অফ সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি সিএস। ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই তাহলে দেখো c2 সমান কী হবে? সিপি মাইনাস c1। আর c1 এর ভ্যালু এখানে পেয়েছি। তাহলে এইটা কি আসছে? দেখো সিপি মাইনাস কত? হাফ ইন্টু এই যে ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম সিপি প্লাস রুট ওভার অফ সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি সিএস। তাহলে এখান থেকে দেখো এইটাকে যদি তুমি ব্র্যাকেটটা তুলে দাও মাইনাস দিয়ে গুণ করো তাহলে সিপি মাইনাস কত? সিপি বাই 2। তাহলে আলটিমেট ওইটা কত আসবে? সিপি বাই 2। ওখান থেকে আমরা হাফটা কমন নিলাম, তাহলে হাফ ইন্টু সিপি মাইনাস রুট ওভার অফ সিপি স্কোয়ার মাইনাস 4 সিপি সিএস। তাহলে অতএব ধারকত্ব দুটির মান কত? দেখো এখানে আমরা c1 এর মানটা পেয়েছি আর এটা কি c2 পেয়ে গেলাম। তাহলে c1 আর c2 এর মানটা বেরিয়ে আসলো। ক্লিয়ার? এরপরে যেটা আছে দেখো একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই এটা খুব ভালো করে লিখে লিখে প্র্যাকটিস করবে। সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা পরীক্ষায় খুবই আসার মতো একটা কোশ্চেন।
দেখো তাহলে একটা এরকম একটা পাত নিয়েছি, এই একটা পাত, ঠিক আছে। তাহলে এই পাতে আমরা যদি প্লাস কিউ আধান দিই তাহলে এখানে কি হবে, মাইনাস কিউ আধান আবিষ্ট হবে, এবং এখানে কি করে দিয়েছে, একটা গ্রাউন্ড করে দিয়েছি, মানে আর্থিং করে দিয়েছি। ক্লিয়ার? এবার দেখো যেহেতু এই পাতে প্লাস আধান, এই পাতে মাইনাস আধান আছে, তাহলে মাঝখানে কী হবে, একটা তড়িৎ ক্ষেত্র হবে, এবং এই ভিতরের সব অংশগুলোতে যে তড়িৎ ক্ষেত্র সেটা কি সুষম হবে, এই সাইডে তড়িৎ ক্ষেত্রটা কি একটু ডিফারেন্ট হবে। কিন্তু যদি এই পাতটা অনেক বড় হয় তাহলে আমরা ওইটাকে মাঝখানে সব জায়গায় সুষম ধরতে পারি। এটা ধরে আমরা ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে লেখা আছে যে এ পাতের আধান হচ্ছে, এ বি পাতের আধান হচ্ছে মাইনাস, কীরকম সব লেখা আছে। তাহলে আধানে এবং এই এ পাত এবং বি পাতের যে ক্ষেত্রফল সেটা আমরা ধরে নিয়েছি কত, আলফা। তাহলে এখানে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কত, কিউ বাই আলফা হবে। এবার এখানে ধরো যে কোনো একটা বিন্দু যদি ধরে নেওয়া হয়, তাহলে এই যে কোনো একটা বিন্দু, সেই যে কোনো বিন্দুতে দেখো প্লাস আধানের জন্য কি হবে, একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে, আবার বি পাতে যে মাইনাস আধান আছে তার জন্য কি একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য থাকবে। তাহলে ওখানে দেখবে যে গাউসের উপপাদ্যের প্রয়োগ, সেখানে আছে সমান্তরাল পাতে যদি আধান দেওয়া হয় তাহলে তার যে কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা ছিল, সেটা রাশিমালা ছিল সিগমা বাই 2 এপসাইলন, বা এটাকে লেখা যায় সিগমা বাই 2 কে এপসাইলন নট। তাহলে দেখো এখানে যদি তুমি একটা বিন্দু ধরে নাও, তাহলে এই এতে যে প্লাস আধান আছে তার জন্য প্রাবল্যের অভিমুখ যেটা আমরা ইউ1 ধরছি সেটা কোন দিকে হবে, নিচের দিকে। তাহলে দেখো সিগমা বাই 2 কে এপসাইলন নট, এখানে অভিমুখ কোণ বরাবর, এবি বরাবর। তাহলে এখানে দেখো আমি লিখে দিয়েছি সেই প্রাবল্যের অভিমুখ কোণ বরাবর হবে, এবি বরাবর। কেন? কারণ প্রাবল্য মানে ওই বিন্দু থেকে একক ধনাত্মক আধান থাকবে, তাহলে এখানে একক ধনাত্মক আধান, এখানেও ধনাত্মক আধান, তাহলে কি করবে, বিকর্ষণ করবে, মানে নিচের দিকে। ঠিক একই রকমভাবে এখানে দেখো যেটা করেছি আমি, যে আবার বি পাতের ঋণাত্মক আধানের জন্য ওই বিন্দুতে, মানে এই যে বিন্দুটা আমরা নিয়েছি সেই বিন্দুতে তোমার যে এটা হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2, সেটা কত, সিগমা বাই 2 কে এপসাইলন নট। এর অভিমুখ কোণ বরাবর হবে, এর অভিমুখও দেখো কি নিচের বরাবর হবে। কেন নিচের বরাবর? কারণ এখানে যেহেতু নিচের দিকে মাইনাস আধান আছে, তাহলে ওই বিন্দুর একক ধনাত্মক আধানকে কি করবে, টানবে। তাহলে যেহেতু দুটোর অভিমুখ একই দিকে, তাহলে লব্ধি প্রাবল্য কী হবে, দুটো যোগফল। তাহলে দেখো যোগফলটা কত আসছে, সিগমা বাই কে এপসাইলন নট। তাহলে পাত দুটোর মধ্যে বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে ভি ইকুয়াল টু কত, ই ইন্টু ডি। কারণ পাত দুটোর যে মধ্যবর্তী দূরত্ব সেটা আমরা কত ধরে নিয়েছি, ডি ধরে নিয়েছি। ক্লিয়ার? তাহলে পাত দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে কত, ডি। তাহলে এখানে দেখো ই এর ভ্যালু বসিয়ে দিলাম, তাহলে ধারকত্ব যদি সি হয় তাহলে সি ইকুয়াল টু আমরা কত জানি, কিউ বাই ভি। তাহলে এখানে দেখো কিউ মানে এখান থেকে আগে পেয়েছি যে সিগমা ইকুয়াল টু কিউ বাই আলফা ছিল, তাহলে কিউ ইকুয়াল টু কত, সিগমা ইন্টু আলফা, সেটা বসিয়ে দিলাম। আর ভি এর ভ্যালু এখানে, তাহলে ভি এর ভ্যালু বসিয়ে দিয়ে আলটিমেট কি আসছে, কে এপসাইলন নট আলফা বাই ডি। তাহলে এটাই হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা। এরপরে 7-এর বিয়ের যে কোশ্চেনটা আছে সেটা দেখো, যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এর ধারকত্ব নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি যে কোনো একটা পরিবাহী গোলকের ধারকত্ব সি সমান হয় কি, 4 পাই কে এপসাইলন নট ইন্টু কত, আর। ঠিক আছে, বা 4 পাই এপসাইলন নট ইন্টু কত হয়, আর হয়। এবার এখানে দেখো আমরা জানি 1/4 পাই এপসাইলন নট, তার ভ্যালু কত হয়, 9 ইন্টু 10⁹। তাহলে এখানে 4 পাই এপসাইলন নটের ভ্যালু কী হবে, 1/9 ইন্টু কত, 10⁹ হবে। তাহলে আলটিমেট দেখো সি সমান কত আসছে, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এটাকে মিটারে করার জন্যে 10⁻³ দিয়ে কী করলাম, গুণ করলাম, বাই কি ওই 4 পাই এপসাইলন নটের যে ভ্যালু সে ভ্যালুটা বসিয়ে দিলাম। তাহলে আলটিমেট পৃথিবীর যে ধারকত্ব সেটা আসবে 711.1 এত কি মাইক্রোফ্যারাড। ঠিক আছে। এরপরে 8-এর এর কোশ্চেনটা দেখো আছে, বলেছে কোনো ধাতব পরিবাহীতে ইলেকট্রনের বিচলন বেগ কাকে বলে। তাহলে দেখো ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের সময় মুক্ত ইলেকট্রনগুলি যে গড় বেগে তারের মধ্য দিয়ে একদিক থেকে অন্য দিকে যায়, সেই গড় বেগকে বলা হয় কি, অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। ঠিক আছে। তারপরে কোশ্চেনটা আছে 8-এর বি,
বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রটি প্রতিষ্ঠা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিচলন বেগের ধারণা থেকে ওহমের সূত্রের যে প্রতিষ্ঠা। তাহলে দেখো আমরা জানি বিচলন বেগ ভিডি সমান কত, I/NEA। তাহলে এখানে এটাও, এই কোশ্চেনটাও তোমরা ভালো করে পড়বে যে বিচলন বেগের রাশিমালা নির্ণয় করো। এটা আমায় পরে যে সেট সেখানে হয়তো আছে যে ভিডি সমান তাহলে I/NEA এর যে প্রমাণ, সে প্রমাণটা ভালো করে দেখবে। তারপরে আবার দেখো আমরা তড়িৎ বিভব চ্যাপ্টারতে পড়েছি E = কত, V/L। আবার আরেকটা কি জানি যে ভিডি সমান স্মল ই ইন্টু ক্যাপিটাল E/K, বা আলটিমেট এখান থেকে দেখো এটা E/K কে কী বলা হয়, মিউ। এই মিউটাকে কী বলা হয়, মিউকে বলা হয় মোবিলিটি বা সচলতা। তাহলে আলটিমেট ভিডি সমান মিউ ইন্টু ই। ইকুয়েশনটা ভালো করে মাথায় রাখবে। এবার দেখো এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি পাবো, দেখো ভিডি সমান এখান থেকে আমরা পেলাম কি একটা E/K, আবার এখান থেকে ই সমান কত, V/L। তাহলে আলটিমেট দেখো এখান থেকে ভিডি সমান কত, EV/কত KL, এটা পেলাম। তাহলে এইবার এখানে দেখো ভিডির যে ভ্যালু ফার্স্টে আমরা কি লিখেছি, I/NEA। তাহলে এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো EV/KL এটা ইকুয়াল টু কী পাচ্ছি, I/NEA। তাহলে এখান থেকে দেখো ভি সমান কি আসছে, ভি সমান হচ্ছে K/N² ইন্টু L/A ইন্টু কত, I, তাই তো। এবার তারপরে দেখো স্থির মাপের কোনো পরিবাহীর ক্ষেত্রে এল, এ এবং বাকি যেগুলো আছে সব কিছু ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি সমানুপাতিক কি আই। এটাই দেখো ওহমের সূত্র। ওহমের সূত্র কী ছিল, যে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর বিভব প্রভেদটা প্রবাহ মাত্রার সঙ্গে কী হবে, সমানুপাতিক হবে। বা দেখো আবার আরেকটা আমরা জানি আর সমান কত, রো L/A। আলটিমেট ওখানে যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা কি ছিল, ইকুয়েশনটা ছিল দেখো ভি ইকুয়াল টু K/N² ইন্টু L/A ইন্টু এখানে কত ছিল, আই। তাহলে দেখো এখানে ভি ইকুয়াল টু আমরা জানি আই আর হয়, তাহলে দেখো টোটাল এইটুকু কি আর সেটা হবে। আবার দেখো আমরা জানি আর সমান কি, এখানে দেখো লেখা আছে আর সমান রো ইন্টু L/A। তাহলে এখান থেকে দেখো যদি আমরা কম্পেয়ার করি তাহলে রো সমান কত, K/N²। আর এখানে দেখো আর যেটা পাচ্ছি আমরা L/A, সেই L/A আছে। এবং এখান থেকে পরিবাহিতাঙ্কের সংজ্ঞা যদি বা পরিবাহিতাঙ্কের সমীকরণ লিখতে বলে সেটা আমি এখানে করে দিয়েছি। দেখো ধাতুর পরিবাহিতাঙ্ক রো সিগমা, এটা ইকুয়াল টু কী হয়, 1/ρ। তাহলে এখান থেকে দেখো N² কত হয়ে, দেখো এখানে এইটুকু যেটা করেছি সেটা আমি এক্সট্রা করেছি, যেহেতু এখানে বলেছে যে ওহমের সূত্রটা প্রতিষ্ঠা, তাহলে এত দূর করলে কি হয়ে যেত, ভি ইকুয়াল টু আর এত দূর পর্যন্ত করলে হতো। তা এটা আমি এক্সট্রা করে দিয়েছি। তারপরে দেখো 8-এর অথবা যে কোশ্চেনটা আছে 1 নম্বরে মানে এ নাম্বারে যেটা আছে, কারশফের সূত্রের সাহায্যে হুইস্টন ব্রিজের নীতিটি ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা মোটামুটি টেস্ট পেপারের প্রত্যেকটা পেজেই থাকছে। তাহলে দেখো কারশফের সূত্র থেকে হুইস্টন ব্রিজের যে নীতি সেটা প্রতিষ্ঠা করতে হবে। হুইস্টন ব্রিজের নীতিটা কি, যে P/Q এইটা ইকুয়াল টু কী হবে, R/S। এটা আমাকে প্রতিষ্ঠা করতে হবে কোন সূত্র থেকে, কারশফের যে সূত্র, সে কারশফের সূত্র থেকে। তাহলে দেখো আমরা জানি যে নিষ্পন্দ অবস্থায় মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, তাহলে দেখো এখানে আমরা যে একটা লুপ পাচ্ছি, দেখো এখানে ABDA এই লুপে যদি আমরা কারশফের যে দ্বিতীয় সূত্র মানে যেটাকে KVL বলা হয়, অর্থাৎ কারশফের ভোল্টেজের যে সূত্র, সেটাকে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে দেখো এইটার মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1। তাহলে দেখো আর এর রোধ কত, P। তাহলে দেখো P ইন্টু I1। এবার এখানে দেখো এই যে কারেন্ট, এটা কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার অভিমুখে। তাহলে ঘড়ির কাঁটার অভিমুখে যদি যায় তাহলে সেটা কি ধনাত্মক, আর উল্টো দিকে গেলে কি সেটা ঋণাত্মক হয়। তাহলে দেখো I1 ইন্টু P, আর I2 কারেন্টটা দেখো আর এর মধ্য দিয়ে যাচ্ছে এবং I2টা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, ওই জন্য মাইনাস। তাহলে -I2 ইন্টু আর এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো I1P এটা ইকুয়াল টু কত, I2R। তাহলে এখান থেকে দেখো I1/I2 এটা সমান কত, R/P। ঠিক একই রকমভাবে এখানে দেখো আর একটা লুপ আছে BCDB। এই লুপে যদি আমরা করি তাহলে এখানে দেখো I1টা ঘড়ির কাঁটার দিকে, আর এই I2টা যেটা এসের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা ঘড়ির কাঁটার বিপরীতে।
তাহলে দেখো এই লুপের ক্ষেত্রে যদি আমরা KVL অ্যাপ্লাই করি তাহলে দেখো I1Q মাইনাস I2S এটা ইকাল টু 0, তাহলে I1Q এটা ইকাল টু কত I2S, বা এখানে দেখো I1/I2 ওটা ইকাল টু কত S/Q। তাহলে এই দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি, দেখো এখানে I1/I2 সমান কত পেলাম R/P, আর এখানে I1/I2 সমান S/Q। তাহলে এই দুটো থেকে কি R/P ওটা ইকাল টু S/Q, বা এখান থেকে দেখো আলটিমেট পাচ্ছি P/Q এটা ইকাল টু R/S। তাহলে এইটাই হচ্ছে হুইটস্টোন ব্রিজের নীতি, এবং এটা আমরা কোথা থেকে পেলাম, এটা পেলাম কারশফের সূত্র থেকে। এবার দেখো 8 অথবা বিয়ের কোশ্চেনটা বলেছে জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানের শান্ট যুক্ত করলে তার মধ্য দিয়ে মূল প্রবাহের 1 অংশ প্রবাহিত হয়, মানে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের কি 1/n অংশ প্রবাহিত হবে। দেখো তাহলে আমরা জানি যে শান্টের মধ্য দিয়ে প্রবাহ IS এটা ইকাল টু হয় G/G+S, তাই তো এইটা, তাহলে ইন্টু কত I, তাহলে এখানে দেখো যদি IS/I মানে শান্টের মধ্য দিয়ে যদি মূল প্রবাহের 1/n অংশ যায়, এইটা যদি ধরো উল্টোটা হয়, মানে শান্টের মধ্য দিয়ে না গিয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি মূল প্রবাহের 1/n অংশ যায়, তাহলে দুটো এখানে ক্যালকুলেশন করে দেখিয়ে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি এখানে দেখো শান্ট কী কারণে লাগা হয়, শান্ট লাগানো হয় গ্যালভানোমিটারের সঙ্গে সমান্তরালে, যাতে বেশি মানের প্রবাহ শান্টের মধ্য দিয়ে কি না যেতে পারে, ঠিক আছে, তাহলে সেই কারণে লাগানো হয়। তাহলে এখানে যদি ধরো এরকম হয় যে IG/I এইটা ইকাল টু 1/n হয়, মানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যদি মূল প্রবাহের 1/n অংশ হয়, তাহলে তখন এটা হবে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে তখন প্রবাহ IG এটা সমান হয় তোমার S/G প্লাস কত S, তাহলে এখানে ইন্টু কত I, তাহলে এইবার এখানে দেখো IG/I এটা সমান হচ্ছে S/G প্লাস S, তাহলে এটা ইকাল টু কত 1/n, তাহলে দেখো 1/n এটা ইকাল টু S/G প্লাস S। তাহলে এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো তাহলে S এর যে ভ্যালু সেই S এর ভ্যালু আসবে G/n-1। কিন্তু এখানে কোশ্চেনটা একটু এরকম টাইপের যে শান্টের মধ্য দিয়ে যদি মূল প্রবাহের 1/n অংশ যায়, তাহলে তখন তোমার ইকুয়েশনটা কি আসবে S ইকাল টু G×n-1। এবার এখানে দেখো বলে দিয়েছে জি রোধের গ্যালভানোমিটারের সমান্তরালে কত মানে শান্ট যুক্ত করলে তার মধ্য দিয়ে, তার মানে তার মধ্য দিয়ে মানে কার মধ্য দিয়ে বোঝাচ্ছে, শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ যাবে। তাহলে যদি বলে শান্টের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ, তাহলে তখন এইটা হবে, আর যদি বলে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে মূল প্রবাহের 1/n অংশ, তাহলে তখন S ইকাল টু হবে G/n-1। তবে গ্যালভানোমিটার যে নীতিতে বা যে কারণে শান্ট লাগানো হয় সেই কারণটার কথা যদি আমরা মাথায় রাখি, তাহলে তখন কিন্তু এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখো বলেছে অ্যাম্পিয়ারের পরিপথ সূত্রটি বিবৃত করো। তাহলে অ্যাম্পিয়ারের যে সার্কিটাল ল বা পরিপথ সূত্রটা হচ্ছে চুম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধপথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ মাত্রা এবং শূন্য মাধ্যমের যে চুম্বক ভেদ্যতা তার গুণফলের সঙ্গে কি সমান হয়। অর্থাৎ দেখো অ্যাম্পিয়ার চক্রীয় সূত্রের যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন যে ক্লোজ ইন্টিগ্রেশন অফ B.dl এটা ইকুয়াল টু কত μ0 × I। এবার তারই দেখো একটা অ্যাপ্লিকেশন দিয়েছে অ্যাম্পিয়ার সার্কিটাল লয়ের, বলেছে অ্যাম্পিয়ারের পরিপথ সূত্রটি প্রয়োগ করে একটি দীর্ঘ সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে সলিনয়েড হচ্ছে দেখো একটা যে কোনো অপরিবাহী পদার্থের উপরে এরকম তার জড়িয়ে জড়িয়ে সেটাকে বার করে নিলে এরকম যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি সলিনয়েড। তাহলে একটা সলিনয়েড তার মধ্য দিয়ে তুমি ধরে নাও I পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাহলে তার অক্ষে স্থিত যে কোনো একটা বিন্দুতে আমাকে বা অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে। তাহলে এখানে আমরা একটা এরকম আয়তকার মানে একটা তল কল্পনা করলাম যে ABCD হচ্ছে একটা আয়তক্ষেত্র। এবার দেখো এখানে লিখে দিয়েছে আমি মনে করা যাক সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা n, তার মানে এখানে স্মল n এটা ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল N/L, ঠিক আছে। এখানে ক্যাপিটাল এলটা কি সলিনয়েডের মোট দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা মানে মোট পাক সংখ্যা বাই মোট দৈর্ঘ্য, এবং সলিনয়েডের মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা কত I।
এবার অ্যাম্পিয়ারের যে বদ্ধপদ সূত্র সেটা আমরা বসাবো। তাহলে দেখো অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র কোন বদ্ধপদটাই এ বি সি ডি এ। তাহলে এখানে দেখো ক্লোজ ইন্টিগ্রেশন এ বি সি ডি এ, ঠিক আছে, এটাতে আমরা এ করে দিচ্ছি। তাহলে এ বি সি ডি এ বি ডট ডিএল। এবার এ বি সি ডি এ যে পদটা সেটাকে দেখো অনেকগুলো ভাগে ভাগ করা যাবে, একটা এ থেকে বি, একটা বি থেকে সি, একটা সি থেকে ডি, আর একটা কি ডি থেকে এ। এবার প্রথমে যেটা আমরা ভাঙছি দেখো এ থেকে বি, তাহলে এ টু বি বি ডট ডিএল, তারপরে বি টু সি বি ডট ডিএল, তারপরে সি টু ডি বি ডট ডিএল, তারপরে ডি টু এ বি ডট ডিএল। এটা ইকাল টু কত মিউ জিরো এন আই, মানে টোটাল সলিনয়েডে আমরা ধরে নিয়েছি কত এন সংখ্যক পাক আছে। ক্লিয়ার? এবার দেখো এ বি বাহু বরাবর ডিএল এবং বি এর একই দিকে, মানে এখানে দেখো যে এই জায়গাটায় ভালো করে মাথায় রাখতে হবে বি ডট ডিএল। এখানে দেখো চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আর ডিএল এর অভিমুখ একই দিকে থাকবে। এখানে বিসি যে পথটা আছে মানে ইন্টিগ্রেশন অফ বি টু সি বি ডট ডিএল, এখানে দেখো এখানে যদি আমরা একটা ডিএল নিই তাহলে ডিএল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর আমরা জানি দেখো এখানে বি ডট ডিএল, বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, এটাকে ভাঙলে কী হবে বি ডিএল কস থিটা। এবার কস কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে বি থেকে সি। এবার কস 90 ডিগ্রি ভ্যালু কত, 0 হয়। তাহলে আলটিমেট এখানে দেখো বি টু সি আর সি টু ডি, সি থেকে ডি এর এই জায়গাটা দেখো সি থেকে ডিটা এর মধ্য দিয়ে কি কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এটা দেখো সলিনয়েডের বাইরে আছে। তাহলে যেহেতু কারেন্ট নেয় তাহলে ওইটার জন্য কত হলো 0 হবে। তাহলে আলটিমেট এখানে দেখো সবটা আমি লিখে দিয়েছি কোনটা কোনটা 0 হবে। এবি বাহু বরাবর দেখো ওইটা 0 হচ্ছে না, বাকি সবগুলা কি 0 হচ্ছে, ওই জন্য ওইটা আমি লিখিনি। তাহলে আলটিমেট দেখো ক্লোজ ইন্টিগ্রেশন অফ এ বি সি ডি, এখানে এ বি ডট ডিএল এটা ইকুয়াল টু কত বি এল এটা আসবে, আর এটা ইকুয়াল টু কত মিউ জিরো এন আই। তাহলে এখান থেকে দেখো বি ইকুয়াল টু মিউ জিরো এন বাই এল ইন্টু আই, বা এখান থেকে দেখো বি ইকুয়াল টু কত পাচ্ছি মিউ জিরো এন আই, যেখানে এনটা কি ক্যাপিটাল স্মল এন ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল এন বাই কত এল। এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্র এবং তার এটা হচ্ছে কি প্রয়োগ। এরপরে 9 এর কোশ্চেনটা দেখো বলেছে বায়োসাভার্ট এর সূত্রটির ভেক্টর রূপটি লেখো। তাহলে বায়োসাভার্ট লয়ের ভেক্টর রূপ হচ্ছে মিউজ বি ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই সামেশন অফ আই ডি এল ক্রস আর বাই কত আর কিউ, বা এরকমভাবেও তুমি লিখতে পারো বি ভেক্টর এটা ইকুয়াল টু মিউ জিরো বাই 4 পাই সামেশন অফ আই ডি এল ক্রস আর ক্যাপ ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, যে কোনো একটা লেখা যাবে, ঠিক আছে। এরপরে আছে দেখো বায়োসাভার্টের সূত্রটি প্রয়োগে অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী তারের আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য নির্ণয় করো। তাহলে এখানে দেখো একটা আমরা অসীম দৈর্ঘ্যের এরকম পরিবাহী তার ধরলাম, অসীম দৈর্ঘ্যের এখানে বলে দিয়েছে। তাহলে এমনি সাধারণত দীর্ঘ ঋজু পরিবাহী যদি হয় তাহলে দেখো এ একটা বিন্দু আর বি একটা বিন্দু আর পি একটা বিন্দু, সেই পি বিন্দুতে আমাকে কী করতে হবে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দু থেকে এই তারের এইদিকে একটা রেখা টানলাম যেটা এর সঙ্গে -θ1 কোণ উৎপন্ন করলো, আর বি বিন্দুতে কত কোণ উৎপন্ন করলো +θ2, আর তারটা থেকে পি বিন্দুর দূরত্ব হচ্ছে কত আর। এবার এখানে এই তারের উপরে ছোট্ট একটা অংশ কেটে নিলাম কি ডিএল, এখানে একটা এটাকে বড় করে দেখানো হয়েছে। তাহলে দেখো এইটা হচ্ছে আর, এটা পি, আর এই ডিএল থেকে পি বিন্দুর যে দূরত্ব কত এক্স, আর ডিএল আর এখানে এক্স এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা কত আলফা, এটা বিটা ধরে নিলাম। তাহলে দেখো ডিএল ক্ষুদ্রাংশ থেকে পি বিন্দু দূরত্ব এক্স এবং প্রবাহের অভিমুখ ও এক্স এর মধ্যবর্তী কোণ কত আলফা, এগুলো কিন্তু লিখতে হবে। সুতরাং বায়োসাভার্ট সূত্রানুসারে ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি সমান কত মিউ জিরো বাই 4 পাই আইডিএল সাইন আলফা বাই কত এক্স স্কোয়ার। এবার এখানে দেখো চিত্রানুসারে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো লিখেছি আলফা প্লাস বিটা সমান 180 ডিগ্রি। তাহলে আলফা সমান কত 180 ডিগ্রি মাইনাস বিটা, ঠিক আছে। আবার এখানে দেখো যে থিটা প্লাস বিটা প্লাস 90 ডিগ্রি ওটা সমান কত এ হবে, বা এখানে দেখো বিটার জায়গায় কত লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কত থিটা। তাহলে আলটিমেট দেখো আলফা সমান কত 90 ডিগ্রি প্লাস থিটা। তারপরে দেখো আর কি পাওয়া যাচ্ছে, যেটা পাওয়া যাচ্ছে ট্যান থিটা সেটা ইকাল টু কত 1/r
তাহলে এল ইকুয়াল টু কত আর ট্যান থিটা। এবার এখান থেকে তুমি এটাকে কী করে অবকলন করো, তাহলে ডিএল সমান আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। আবার দেখো কস থিটা ইকুয়াল টু কত আর বাই এক্স, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত আর স্কোয়ার বাই কস স্কোয়ার থিটা। এটাকে উপরে তুলে দাও, কস ওয়ান বাই কস স্কোয়ার মানে কি সেক স্কোয়ার থিটা, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার সেক্স স্কোয়ার থিটা। এবার এখান থেকে দেখো এই যে মানগুলো আমরা পেলাম সেই মানগুলো সব ওখানে বসিয়ে দাও। তাহলে দেখো ডিবি সমান μ0/4 এখানে কার ভ্যালু বসালাম, ফার্স্টে ডিএল এর ভ্যালু বসালাম, ডিএল এর ভ্যালু দেখো এখানে পেয়েছি, সেই সব বসিয়ে দিলে তোমার কেটে গিয়ে এটা পাওয়া যাবে μ0/4 I/r cos থিটা ইন্টু কত ডি থিটা। এবার এখানে দেখো সমগ্র তারটার জন্য যদি আমরা বার করি, সমগ্র তার মানে এ থেকে বি পর্যন্ত, তাহলে দেখো μ0/4 I/r ধ্রুবক থাকলো। এবার তারটার লিমিট নিচে কত ছিল, এ বিন্দুতে ছিল -1 আর বি বিন্দুতে ছিল কত -θ1 আর বি বিন্দুতে ছিল θ2। তাহলে দেখো cos থিটা ডি থিটা, cos থিটার ইন্টিগ্রেশন করলে কি সাইন থিটা হয়, তাহলে আলটিমেট দেখো μ0/4 I/r। এবার এখানে লিমিটটা তুমি যদি বসাও, তাহলে লিমিটটা বসালে দেখো এইটা আসবে যে μ0/4 I/r সাইন থিটা টু মাইনাস সাইন মাইনাস θ1, মানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে μ0/4 I/r সাইন θ2 প্লাস কত সাইন θ1, অর্থাৎ বি সমান এটা। এবার অসীম দৈর্ঘ্যের যদি বলে, তাহলে অসীম দৈর্ঘ্যের হলে θ1 ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি হবে, আর θ2 এটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি হবে। তাহলে তখন দেখো বি সমান কত আসবে μ0/4 I/r সাইন থিটা মানে সাইন 90 প্লাস সাইন 90 মানে 1 + 1 মানে আলটিমেট এখানে 2। তার মানে দেখো বি সমান μ0/4 2I/ কত হবে আর হবে। ক্লিয়ার? এরপরেরটা দেখো, এরপরে কোশ্চেন আছে 10-এর এরটা, সাইক্লোটন কম্পাঙ্ক কাকে বলে। সাইক্লোটন কম্পাঙ্ক হচ্ছে কোনো একটি আধানযুক্ত কণা যে কম্পাঙ্ক নিয়ে বৃত্তাকার পথে ঘোরে তাকে কি সাইক্লোটন কম্পাঙ্ক বলে। এটা কোথায় পাওয়া যায়? সাইক্লোটন কম্পাঙ্ক পাওয়া যায়, দেখবো আমরা জানি যে কোনো একটা আধানকে যদি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল করা হয় তাহলে সেটা কি বৃত্তাকার পথে ঘোরে, তাহলে সেই বৃত্তাকার পথের যে কম্পাঙ্ক মানে কণাটার বা আধানটার ঘূর্ণনের যে কম্পাঙ্ক সেটাকে তোমার বলা হচ্ছে কি সাইক্লোটন কম্পাঙ্ক। এরপরে আছে যে দেখাও যে চৌম্বক বল একটি কার্যহীন বল। তাহলে এই জায়গাটা দেখো আমি লিখেছি এফ ভি পরস্পর লম্ব হয়, কারণ আমরা জানি চৌম্বক বল এফ, এটা ফর্মুলা কি এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো। এবার এখানে দেখো এই তাহলে এফের অভিমুখ কোন দিকে হবে, এফের অভিমুখ ভি ক্রস বি এর দিকে। আমরা জানি যে ভি ক্রস বিটা বা এফটা ভি এবং বি উভয়ের সঙ্গে কি লম্বভাবে থাকবে, তাহলে অবশ্যই এফ এবং ভি পরস্পর কি লম্ব। এবং এখানে দেখো চৌম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আধানের তুমি সরণ ঘটাও তাহলে অবশ্যই আমরা জানি যে বেগ যেদিকে হবে সরণও কোন দিকে হবে সেই দিকে হবে। তাহলে এখানে দেখো আমরা জানি কৃতকার্য ডিডব্লিউ ওটা ইকুয়াল টু কি এফ ডট ডিএস। তাহলে এইবার দেখো এই ডিএস এর অভিমুখ কোন দিকে হবে, ডিএস এর অভিমুখ সেই দিকে হবে যেদিকে কার অভিমুখ হবে ভি এর অভিমুখ। তাহলে ডিএস আর ভি একই অভিমুখে, আর ভিটা এফের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 90, তাহলে ডিএসটা এফের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে অবশ্যই 90 ডিগ্রি। ওই জন্য দেখো এফ ডিএস কস কত 90 ডিগ্রি, কস 90 0, তার মানে এখানে দেখো আলটিমেট যে কৃতকার্যটা পাচ্ছি সেই কৃতকার্যটা কত 0। তাহলে চৌম্বক বল দ্বারা যে কৃতকার্য সেই কৃতকার্য 0, ওই জন্য এটাকে কি বলা হয় কার্যহীন বল বলা হয়। তারপরে কোশ্চেনটা দেখো বলেছে তোমার 10-এর অথবা এ একটি ইলেকট্রন ই ইকুয়াল টু আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ ভোল্ট মিটার ইনভার্স তড়িৎ ক্ষেত্রে এবং বি এত চৌম্বক ক্ষেত্রে এত বেগে নিয়ে প্রকাশ মানে বেগ নিয়ে প্রবেশ করলো, এটা প্রকাশ না এটা হবে প্রবেশ করলো ইলেকট্রনটির উপর বলের মান নির্ণয় করো। তাহলে দেখো আমরা জানি যে কোনো একটা আধান যদি চৌম্বক ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র আছে এরকম কোনো জায়গার মধ্য দিয়ে প্রবেশ করে তাহলে তার উপরে একটা লরেন্স বল কাজ করে, অর্থাৎ তার উপরে যে ক্রিয়াশীল মোট বল এফ ওটা ইকুয়াল টু কত কিউ ইন্টু ই প্লাস ভি ক্রস বি। তাহলে দেখো এখানে যেহেতু ইলেকট্রন যাচ্ছে তাহলে ইলেকট্রনের আধান ই এর ভ্যালু দেখো এখানে বলে দিয়েছে প্লাস ভি এর ভ্যালু এইটা আর বি এর ভ্যালু এইটা,
তাহলে এখানে দেখো আমি ভি ক্রস বিটা কী করে নিয়েছি, বার করে নিয়েছি। তাহলে ভি ক্রস বি আই জে কে, তারপর এখানে দেখো কি আছে 2, তাহলে 2 বসালাম, জে ক্যাপের সঙ্গে কত 2 বসিয়ে দিয়েছি, কে ক্যাপ নেই মানে 0, আর এখানে দেখো জে ক্যাপ আর কে ক্যাপ আছে, তাহলে এখানে আই ক্যাপের জায়গায় কত 0, জে ক্যাপের জায়গায় 2, কে ক্যাপের ওখানে কত 3। তাহলে এবার এখানে দেখো তোমরা নিশ্চয়ই এটা সবাই জানো যেহেতু 12-এ পড়ছো, তাহলে এখান থেকে আমরা ভি ক্রস বি এর ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দিলাম। দ্য আলটিমেট দেখো আসছে এফ এর ভ্যালু ই ইন্টু 7 আই ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। তাহলে মান যদি বলে তাহলে মান আমরা কি করে দিলাম এইটা, তাহলে দেখো ই স্কোয়ার ইন্টু 49 প্লাস 16 প্লাস 16, তাহলে এইটা আসবে 81, তাহলে ই ইন্টু কত, তাহলে 9 ই, তাহলে 9 ই এত কী হবে নিউটন, এত পরিমাণে বল সেই ইলেকট্রনটার উপরে কি কাজ করবে। বোঝা গেল? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো বলেছে 99 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারে এত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহে পূর্ণ স্কেল বিক্ষেপ ঘটে। এই গ্যালভানোমিটারটিকে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত পঠনক্রমে একটি অ্যামমিটারে, তাহলে দেখো আমরা জানি গ্যালভানোমিটারকে অ্যামমিটারে পরিণত করতে গেলে সমান্তরালে কি একটা শান্ট লাগাতে হয়, যে সেই শান্টের ইকুয়েশন কী ছিল, এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1। এবার এখানে দেখো আগে যেটা পরিমাপ করতে কত 10 মিলি অ্যাম্পিয়ার, আর এখন যেটা পরিমাপ করবে কি 1 অ্যাম্পিয়ার। তাহলে আলটিমেট এখানে দেখো তোমার আগের থেকে তাহলে এখানে কত গুণ বেশি হচ্ছে, দেখো 1 অ্যাম্পিয়ার মানে কত 1000 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আলটিমেট এখানে দেখো এনের যে ভ্যালু সেই এনের ভ্যালু কী হবে 1 অ্যাম্পিয়ার বাই 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে 1000 করলে দেখো এটা কত আসছে 100 পাবে। তাহলে ওই জন্য দেখো আমরা জানি যে এস ইকুয়াল টু জি বাই কত হয় এন মাইনাস 1, আর জি এর ভ্যালু বলে দিয়েছে 99 আর এন এর ভ্যালু কত 100, তাহলে 100 মাইনাস এটা, তাহলে 99 বাই 99 মানে কত 1 হয়ে গেল। তারপরে কোশ্চেনটা বলেছে ওইটাকে 100 ভোল্ট পর্যন্ত পঠনক্রম একটি ভোল্ট মিটারে পরিণত করতে গেলে কি করতে হবে। তাহলে দেখো আমরা জানি গ্যালভানোমিটার থেকে যদি ভোল্ট মিটারে করতে হয় তাহলে শ্রেণীতে রোধ লাগাতে হয় এবং তার ইকুয়েশন ছিল আর সমান জি ইন্টু এন মাইনাস 1। তাহলে এটা দেখো আগে যেটা পরিমাপ করতে এবার এখানে 100 ভোল্ট করতে হবে। তাহলে এইবার এখানে এই জায়গাটায় এনের যে ভ্যালু সেটা কত 100, তাহলে এটা বসে দাও আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস 1 হয়, এটা ফর্মুলা। যারা এগুলো দেখোনি তাদেরকে বলবো আমার তড়িৎচুম্বকত্ব যে চ্যাপ্টার ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে। তাহলে দেখো আর ইকুয়াল টু জি ইন্টু এন মাইনাস 1, জি এর ভ্যালু 99, এন এর ভ্যালু 100 মাইনাস 1, তাহলে 99 ইন্টু 99 তোমার কত আসবে এইটা আসবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন যেটা বলেছে 11 অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলতে কি বোঝো। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে আলোকরশ্মিকে ঘন মাধ্যম থেকে ঘন এবং লঘু মাধ্যমের বিভেদ তলে যদি সংকট কোণের থেকে বেশি কোণে ফেলা হয় তাহলে সেই আলোকরশ্মিটা ওই লঘু মাধ্যমে না গিয়ে আবার ঘন মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাটাকে তোমার বলা হচ্ছে কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, এই ভিডিওতে তোমাদের 2 এবং 3 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব শুধুমাত্র। ঠিক আছে, এরপরে দেখো 11 বলেছে একটি জলাশয়ে এইচ গভীরতায় অবস্থিত কোনো মাছের চোখে জলপৃষ্ঠকে একটি গোলাকার ছিদ্র বিশিষ্ট দর্পণের মতো মনে হয়, ব্যাখ্যা করো। ছিদ্রটির ব্যাসার্ধ আর হলে দেখাও যে আর সমান এইচ বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1, যেখানে মিউ হচ্ছে জলের প্রতিসরাঙ্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার এখানে দেখো যে এখানে এই ছবিটা একটু ভুল আছে, ছবিটা ভুল বলতে এটা যেটা দাগটা আছে এটা উপরে না গিয়ে যে ছিদ্রটার ব্যাসার্ধ করতে বলেছে হবে, তাহলে সেই ছিদ্রটা এইটা। ওকে, তাহলে দেখো এখানে একটা ধরো মাছ আছে, মাছ এই জায়গাটা ধরো সূর্য উঠেছে, সেই সূর্যটাকে দেখতে চাই, তাহলে এই দিকে তাকাবে। এবার দেখো সূর্য থেকে আলোকরশ্মি একটা আসলো এখানে পড়বে, তাহলে এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে মানে এরকমভাবে কি তোমার এই বিভেদ তল যে ঘেঁষে যাচ্ছে সেই ঘেঁষে তখন যাবে। তাহলে এখানে মাছ এই দিকে তাকালো, তাহলে সূর্যটাকে এখানে দেখবে, কিন্তু মানুষের চোখ বা যে কোনো চোখ বাঁকা পথ অনুসরণ করতে পারে না, তাহলে মনে হবে যেন সূর্যটা কোন বিন্দু থেকে আসছে, এরকম বিন্দু থেকে আসছে। ক্লিয়ার?
আর সংকট কোণের থেকে যদি বেশি কোণে তাকায় তাহলে তখন কী হবে, সেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার জন্যে ও জলের ভিতরের জিনিস দেখতে পাবে, জলের বাইরের জিনিস দেখতে পাবে না। ক্লিয়ার? এইবার এখানে দেখো ধরা যাক ছিদ্রের ব্যাসার্ধ কত, ও এ। তাহলে এখানে দেখো ও এ, এটা হচ্ছে এ বিন্দু, তাহলে ও এ হচ্ছে ছিদ্রের ব্যাসার্ধ। ও এ সমান ও বি সমান আর, এবং ও ই যেটা সেটা হচ্ছে এইচ মানে জলের গভীরতা। ক্লিয়ার? এবার সংকট কোণ থিটা সি হলে আমরা এইবার দেখো সংকট কোণ কত, কোণ অফ ও ই এ, ও ই এ এটা হচ্ছে থিটা সি। এবার আমরা জানি ট্যান থিটা সি সমান কত আসবে, আর বাই এইচ আসবে। এবার এখান থেকে দেখো আর ইকুয়াল টু কত, এইচ ট্যান থিটা সি। তাহলে এইবার ট্যান থিটা সি মানে কত হবে, সাইন থিটা সি বাই কস থিটা সি। তাহলে এইচ ইকুয়াল টু দেখো সাইন থিটা সি বাই রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সি। আর আমরা জানি সাইন থিটা সি এটা সমান কী হয়, 1 বাই মিউ হয়। তাহলে সাইন থিটা সির জায়গায় কত বসিয়ে দিলাম, দেখো 1 বাই মিউ বসিয়ে দিলাম। তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে আর সমান হবে এইচ বাই রুট ওভার অফ কত, মিউ স্কোয়ার মাইনাস 1। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্যালকুলেশন, এবং এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে। ঠিক আছে? এরপরে যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে ন্যূনতম চ্যুতিকোণ কাকে বলে। ন্যূনতম চ্যুতিকোণ হচ্ছে, দেখো প্রিজমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ন্যূনতম চ্যুতিতে কোনো একটা আলোকরশ্মিকে প্রিজমের মধ্য দিয়ে ফেললে সেই আলোকরশ্মিটার প্রিজমের মধ্যে যে গতিপথ সেটা কি হয়, ভূমির সঙ্গে সমান্তরাল হয়। তাহলে এরকমভাবে বলবে যে কোণে কোনো একটা আলোকরশ্মিকে প্রিজমের মধ্য দিয়ে ফেললে সেটা ভূমির সমান্তরালে যাবে প্রিজমের মধ্য দিয়ে, তাহলে সেই কোণটাকে বলা হবে কি, ন্যূনতম চ্যুতিকোণ। ক্লিয়ার? এরপরে দেখো বিয়ের কোশ্চেনটা বলেছে, দেখাও যে কোনো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসারক কোণ এ এবং ন্যূনতম চ্যুতিকোণ যদি ডিএম হয় তাহলে মিউ সমান সাইন এ প্লাস ডিএম বাই 2 ইন্টু সাইন এ বাই 2। তাহলে এবার দেখো আমরা জানি প্রিজমের মধ্য দিয়ে কোনো আলোকরশ্মি যদি যায় তাহলে তার ক্ষেত্রে চ্যুতিকোণ ডেল এটা সমান I1 প্লাস I2 মাইনাস এ। এবার দেখো প্রিজমের কোণ এ সমান কত হয়, R1 প্লাস R2। ঠিক আছে? এবার ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে আমরা কি জানি, I1 আর I2 সমান হয়, আর I1 আর I2 যখন সমান হবে তখন R1 আর R2 পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এবার দেখো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে ডেল এম বা ডিএম এটা সমান কী হবে, I1 প্লাস I1 মাইনাস এ। তাহলে কী আসছে, 2I1 মাইনাস এ। তাহলে এখান থেকে I1 সমান এ প্লাস ডেল এম বাই 2। আবার দেখো এ সমান কত, R1 প্লাস R2, এটা সমান কত, 2R1। তাহলে R2 বা R1 সমান কত, এ বাই 2 লেখা যাবে। এবার দেখো প্রিজমের প্রথম তলে যখন আলোর প্রতিসরণ হয় সেখানে আমরা কি লিখতে পারি, মিউ সমান সাইন I1 বাই কত, সাইন R1। দেখো এখানে এটা R2 লেখা যাবে, আবার R1ও লেখা যাবে। তাহলে এটা সমানে আমি কি লিখে দিলাম, R1 লিখে দিলাম। তাহলে মিউ সমান কি হচ্ছে, সাইন I1 বাই সাইন R1। তাহলে সাইন ইন্টু I1 এর ভ্যালু দেখো কত এখানে আমরা পেয়েছি, I1 এর ভ্যালু হচ্ছে এ প্লাস ডেল এম বাই 2, আর R1 এর ভ্যালু হচ্ছে এ বাই 2। তাহলে আলটিমেট এটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এরপরে কোশ্চেনটা দেখো 12 রে বলেছে, দেখাও যে বস্তু ও পর্দা স্থির থাকলে এদের মধ্যবর্তী স্থানে একটি উত্তল লেন্সের দুটি অবস্থানের জন্য পর্দায় বস্তুটির সদ্বিম্ব গঠনের ক্ষেত্রে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4D, যেখানে দেখো বলে দিয়েছে এক্স সমান লেন্সটির দুটি অবস্থানের মধ্যে দূরত্ব, আর ডিটা বলেছে বস্তু ও পর্দার মধ্যে দূরত্ব। তাহলে এখানে দেখো ছবিটা খুব সুন্দর করে দেখো, এটা হচ্ছে একটা ধরো বস্তু আর এটা পর্দা আছে। তাহলে লেন্সের দুটো অবস্থান, এ একটা অবস্থান, এ একটা অবস্থান। তাহলে দুটো অবস্থানে দেখো প্রথমে বস্তু দূরত্ব যদি E1 হয় তাহলে প্রতিবিম্ব দূরত্ব V1, পরে এখানে দেখো বস্তু দূরত্ব যদি U2 হয় প্রতিবিম্ব দূরত্ব কত, V2। এবার আমরা জানি এইটা যে E1 সমান ডি প্লাস রুট ওভার অফ ডি স্কোয়ার মাইনাস 4DF বাই 2, আর U2 সমান হচ্ছে ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4DF বাই 2। মানে যে দুটো অবস্থানে বস্তুকে রাখলে তোমার কি হয়, প্রতিবিম্ব পাওয়া যায়, সেই দুটো অবস্থানের ক্ষেত্রে বস্তু দূরত্ব হচ্ছে এইটা। তাহলে এইবার এখান থেকে দেখো মানে লেন্সের যে দুটো দূরত্ব,
বস্তুর দূরত্বের মধ্যে পার্থক্য কত দেখো U1 মাইনাস U2, এটার সমান দেখো দুটোর ভ্যালু বসিয়ে দাও। তাহলে আলটিমেট এবার বস্তু দুটোর অবস্থানের মানে যে দূরত্ব সেটা বলে দিয়েছে কত এক্স। তাহলে আলটিমেট দেখো এক্স ইকুয়াল টু আসবে √অফ কত d² মাইনাস 4df। এবার দুই দিকে যদি স্কোয়ার করে দেওয়া হয় তাহলে কী হবে x² এটা ইকুয়াল টু d² মাইনাস 4df। তাহলে এখান থেকে দেখো এফ এটা ইকুয়াল টু কী হবে d² মাইনাস x² বাই কত 4d। এটা ভালো করে মাথায় রাখবে। এছাড়াও আরও দেখবে অনেকগুলো প্রমাণ আছে বইয়ে, ডি ইকুয়াল টু √অফ কত d1 d2। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই ভালো করে দেখবে। তারপরে কোশ্চেনটা দেখো, কোনো একটি লেন্সের ক্ষমতা পি সমান -4d, এটির অর্থ কী? তাহলে দেখো পি ইকুয়াল টু -4d, ডি মানে হচ্ছে ডায়াপ্টার। এর অর্থ হলো মানে যেহেতু ক্ষমতা নেগেটিভ মানে ব্যক্তির কি মায়োপিয়া সমস্যা আছে, আর মায়োপিয়া সমস্যা যদি থাকে তাহলে তার ক্ষেত্রে কি অবতল লেন্স ব্যবহার করা হয়। তাহলে লেন্সে তোমার কি মানে ওই যে লেন্সের ক্ষমতা নেগেটিভ মানে ওখানে তোমার অবতল লেন্স কি লাগানো আছে, বুঝা গেল? এরপরে যে কোশ্চেনটা এটা দেখো, অথবার কোশ্চেনটা, টি রোধের একটি আয়তকার কাঁচফলকের উপর একটি আলোক রশ্মি থিটা ক্ষুদ্র কোণে আপতিত হলো, কাঁচের প্রতিসরাঙ্ক মিউ হলে ফলকটি থেকে নির্গত রশ্মি ও আপতিত রশ্মির মধ্যে লম্ব দূরত্ব তোমার এইটা হবে, মানে পার্শ্ব সরণ যেটা এরকম সমান্তরাল কাঁচ ফলক আমরা জানি এইদিকে যদি পাঠানো হয় এরকম সরে আসে আবার এরকম, অর্থাৎ এতটুকু কি হয় পার্শ্ব সরণ হয়। তাহলে সেই আপতিত রশ্মি আর নির্গত রশ্মির মধ্যে যে লম্ব দূরত্ব সেটাকে তোমার বলা হয় কি পার্শ্ব সরণ। সেই পার্শ্ব সরণের ইকুয়েশন এটা দেখাতে হবে। তাহলে দেখো আমরা জানি পার্শ্ব সরণ এটা ইকুয়াল টু হয় t/cos r1 ইন্টু সাইন i1 মাইনাস কত r1, যেখানে টিটা হচ্ছে কাঁচফলকের বেধ, i1 সমান আপাতন কোণ, আর r1 সমান হচ্ছে প্রথম তলে প্রতিসরণ কোণ। এবার এখানে দেখো i1 সমান থিটা, এটা কি ক্ষুদ্র বলেছে, তাহলে i1 যদি ক্ষুদ্র হয় তাহলে r1ও ক্ষুদ্র হবে, তাহলে পার্শ্ব সরণ দেখো। আর আরেকটা মনে রাখবে, যদি থিটা খুব ক্ষুদ্র হয় তাহলে cos থিটা নিয়ারলি ইকুয়াল টু 1 আর সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু কত থিটা হয়। তাহলে এখানে দেখো এটা t/cos r1 আছে মানে 1 হয়ে গেল, আর সাইন i1 মাইনাস r1 আছে মানে কত হয়ে গেল i1 মাইনাস r1 হয়ে গেল। এবার এখানে দেখো ওই আপাতন কোণটাকেই i1-এর জায়গায় কত থিটা ধরেছে, তাহলে দেখো এখান থেকে টি থিটাটা তুমি কমন নিয়ে নাও, তাহলে টি থিটা ইন্টু 1 মাইনাস r1 বাই থিটা, তাহলে টি থিটা ইন্টু, এবার এখানে দেখো r1 বাই থিটা মানে কত 1/μ হবে। কিভাবে আসছে এখানে দেখো বাম দিকে আমি করে দিয়েছি, মিউ সমান সাইন i1 বাই সাইন r1, তাহলে মিউ সমান i1 বাই r1, তাহলে মিউ সমান থিটা বাই r1 এটা আসবে। তাহলে এখান থেকে দেখো r1 বাই থিটা সমান কত 1/μ, সেটা এখানে বসিয়ে দিয়েছি, r1 বাই থিটা এটার জায়গা তো 1/μ বসিয়ে দিয়েছি, তাহলে টি থিটা ইন্টু মিউ মাইনাস 1 বাই কত মিউ। এরপরে কোশ্চেনটা বলেছে দূরবীক্ষণ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। তাহলে দেখো অভিলক্ষের উন্মেষ বাড়ালে লক্ষ্যবস্তু সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়, অর্থাৎ যন্ত্রের বিশ্লেষণী ক্ষমতা কি বেড়ে যায়, অর্থাৎ অভিলক্ষের যে উন্মেষ সে উন্মেষটা কী করতে হবে বেশি করতে হবে। তারপরে কোশ্চেনটা দেখো, ব্রুস্টারের সূত্রটি বিবৃত করো এবং তা প্রমাণ করো। ব্রুস্টারের সূত্র হচ্ছে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান সংখ্যাগতভাবে প্রতিসারক মাধ্যমের পরম প্রতিসারাঙ্কের সঙ্গে কি সমান। এবার এটার প্রমাণটা দেখো, প্রমাণ হচ্ছে এইখানে একটা আলোকরশ্মিকে পাঠালাম, সেই একটা আলোকরশ্মি সেটা হচ্ছে তোমার অসমবর্তিত আলোকরশ্মি। তাহলে দেখো এখানে একটা আলোকরশ্মি এইদিকে গেল আর একটা আলোকরশ্মি এইদিকে গেল, তাহলে এটা মনে রাখবে কোনো একটা অসমবর্তিত আলোক এরকম যদি ফেলা হয় তাহলে এই প্রতিফলিত আলোকরশ্মি আর প্রতিসৃত যে আলোকরশ্মি তারা পরস্পর কি সমকোণে থাকে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে দেখো এটা যদি আইপি হয় তাহলে এটাও কত হবে আইপি হবে। তাহলে এইবার এখান থেকে আইপি প্লাস আর এটা সমান কত 90 ডিগ্রি হবে, কারণ টোটাল এইটুকু কত টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে এইটা 90 ডিগ্রি, তাহলে এইটুকু আর এইটুকু কত 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আইপি প্লাস আর ওইটা সমান 90 ডিগ্রি, তাহলে আর সমান কত 90 ডিগ্রি মাইনাস আইপি। এবার এখানে তুমি স্নেলের সূত্র অ্যাপ্লাই করো এই জায়গাটায়, তাহলে স্নেলের সূত্রানুসারে কি সাইন আইপি বাই সাইন আর ওইটা সমান কত μ2/μ1। এবার এইটা যদি ধরো মিউ প্রতিসরণ মাধ্যম হয় আর এটা বায়ু মাধ্যম হয়,
তাহলে তখন কী হয়ে যাবে, ওইটা মিউ হয়ে যাবে। তাহলে দেখো সাইন আইপি বাই কস আইপি হয়ে যাবে, কারণ এখানে দেখো আর এর জায়গায় কত লিখে দিয়েছি 90 ডিগ্রি মাইনাস আইপি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস আইপি মানে কত কস আইপি হয়ে গেল। তাহলে উপরে দেখো সাইন আইপি বাই কস আইপি সমান কত মিউ 2 বাই মিউ 1। এটা উপরেরটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে ট্যান আইপি সমান কত হয়ে যাবে, মিউ হয়ে যাবে। এরপরে কোশ্চেনটা আছে দেখো, বলেছে সমাবর্তন কাকে বলে। সমাবর্তন হচ্ছে আমরা জানি যে আলো হচ্ছে এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, অর্থাৎ সেখানে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র কি দুটোই থাকে এবং দুটো কি লম্বভাবে থাকে। এবার সমাবর্তক হচ্ছে যেভাবে মানে যে এর সাহায্যে ঘটনার সাহায্যে ওই তড়িৎ ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রটাকে একটা নির্দিষ্ট দিক বরাবর কি সীমাবদ্ধ করা হয়। তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্রকে একটা নির্দিষ্ট দিক বরাবর সীমাবদ্ধ করার যে ঘটনা, সেই ঘটনাটাকে তোমার বলা হচ্ছে কি আলোর সমাবর্তন। সমাবর্তনের ডেফিনেশনটা একটু ভালো করে মাথায় রাখবে। এরপরে 14 নম্বরের কোশ্চেনটা দেখো, বলেছে সি বিন্যাসে একটি এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো এবং এর থেকে আউটপুট রোধ বার করো। ঠিক আছে, তাহলে দেখো অ্যাকচুয়ালি এনপিএন ট্রানজিস্টরের সিই মোডে মানে কমন এমিটার যে মোড, সে মোডে আউটপুট বৈশিষ্ট্য লেখো যেটার মধ্যে অঙ্কন করা হয় আউটপুট কারেন্ট আইসি, আর এখানে তোমার যেটা আউটপুট যে ভোল্টেজ ভিসি তার মধ্যে লেখচিত্রটা অঙ্কন করা হয়। আর আইবিটাকে কি কনস্ট্যান্ট মানে বিভিন্ন আইবির মান হয়তো দেখা যায় যে এখানে আইবি সমান হয়তো দেখা যায় যে 30 মাইক্রো অ্যাম্পিয়ার থাকলো, তারপর একটা 20 মাইক্রো এরকম বিভিন্ন ধরনের আস্তে আস্তে কমবে। এবার এখানে যদি লেখচিত্র অঙ্কন করা হয় সে লেখচিত্র এটা এরকম হয় এবং এটাকে তোমার বলা হয় কাট অফ অঞ্চল, আর এই এইটুকুতে বলা হয় সম্পৃক্ত অঞ্চল, আর এই অঞ্চলটাকে বলা হয় কি সম্পৃক্ত, আর এটাকে বলা হয় অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, বা সক্রিয় অঞ্চল বলা হয়। তাহলে কাট অফ, সক্রিয় আর সম্পৃক্ত তিনটে চিহ্নিত, এবং আউটপুট রোধ যেটা হয় সে আউটপুট রোধ হচ্ছে তোমার ভিসিই বাই কত আইসি। ঠিক আছে, তাহলে ভিসি বাই আইসি যেটা এটাকে বলা হচ্ছে কি আউটপুট রোধ। কারণ আমরা জানি দেখো আর সমান কি হয় ভি বাই আই, তার মানে ভোল্টেজ বাই কারেন্ট। তাহলে এখানে দেখো ভিসি বাই কত আইসি, এটা হচ্ছে তোমার আউটপুট ভোল্টেজ। তারপরে এখানে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে ফটো ডায়োড বিপরীত বায়াসে কাজ করে কেন। ফটো ডায়োড বিপরীত বায়াসে কাজ করে তার কারণ হচ্ছে ফটো ডায়োডের যে লেখচিত্র, সেই লেখচিত্রটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে এখানে ফটো ডায়োড কাকে বলে, মানে যার উপরে তোমার আলো ফেললে সেখান থেকে কি কারেন্ট পাওয়া যায়। তার মানে ওই একটা ডায়োডের ক্ষেত্রে বা পিএন জাংশনের ক্ষেত্রে ওর যদি আমরা লেখচিত্র দেখি তাহলে সেই লেখচিত্রটা বিপরীত বায়াসের ক্ষেত্রে এরকম। তাহলে একটা ফটো ডায়োডের এই চতুর্থ পাদের যে লেখচিত্র সেটা ফটো ডায়োডের সঙ্গে কি অনেকটা মিল থাকে, ওই জন্যেই তোমার ফটো ডায়োডকে বিপরীত বায়াসে রেখে সেটাকে কি করা হয়, কাজ করানো হয়। তারপরে কোশ্চেনটা বলেছে ট্রানজিস্টর কিভাবে সুইচ হিসেবে কাজ করে, এর বর্তনী চিত্র অঙ্কন করতে বলেছে এবং ব্যাখ্যা করতে বলেছে। তাহলে ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে সুইচ হিসেবে ব্যবহার করা হয় তার বর্তনী চিত্র হচ্ছে এইটা। তাহলে এই যে চিত্র, সেই চিত্রটা ভালো করে মাথায় রাখবে। এই রোধটাকে বলা হয় লোড রেজিস্ট্যান্স আরএল। ঠিক আছে, তাহলে এবার এখানে টোটাল যে লেখাটা আছে সেই লেখাটা তোমরা পড়ে নেবে। এখানে ব্যাখ্যাটা অতটা ইম্পর্টেন্ট না, তবে ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে ব্যবহার করা হয় এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুইচ মানে কি, দেখো একবার অফ হবে একবার অন হবে। তাহলে এইভাবে যদি কোনো একটা ট্রানজিস্টরকে রাখা হয় তাহলে একবার কাট অফ রিজিয়নে একবার অ্যাক্টিভ রিজিয়নে চলে গিয়ে তোমার অন অফ এটা হয়। ওই জন্য ট্রানজিস্টরকে কি সুইচ হিসেবে ব্যবহার করা হয়। লেখাটা তোমরা একটু এখানে দেখে নাও, এটা তোমরা পড়ে নেবে, সুন্দর করে লেখা আছে। এরপরে আজকে 3 নম্বরের লাস্ট কোশ্চেন, এখানে দেখো বলে দিয়েছে সার্বজনীন গেট কাকে বলে। সার্বজনীন বা ইউনিভার্সাল গেট এটা হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে তোমার ইউনিভার্সাল গেট বলা হয়। কারণ এই গেটগুলি থেকে যে বেসিক গেটগুলি তৈরি করা হয়, মানে বেসিক গেট যেগুলো আছে, বেসিক গেট যেমন ধরো অর গেট, তারপরে অ্যান্ড গেট আর নট গেট,
এগুলোকে বলা হয় কি বেসিক গেট। এইগুলো এই দুটোকে বলা হয় কি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট, আর এই তিনটেকে বলা হয় কি বেসিক গেট। তাহলে এটাকে ইউনিভার্সাল, এই দুটোকে কেন বলা হয়? কারণ এই দুটো গেট থেকে এই তিনটে গেট কি তৈরি করা যায়, ওই জন্য এগুলোকে ইউনিভার্সাল গেট বলা হয়। কিভাবে তৈরি করা হয় সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার ডিজিটাল বর্তনীর দেখবে ওখানে গেট রিলেটেড যে ভিডিও আছে সেই ভিডিওটা অবশ্যই দেখবে। তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা ভালো করে দেখো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এইভাবে, তাহলে আমি আরও ভিডিও আপলোড করব। আর এখানে আমি আরেকটা যেটা করেছি, টোটাল 10টা এই ছায়া প্রকাশনীর যে প্রশ্ন মানে টেস্ট পেপার যে সেট, সেই সেটের এরকম লিখিত পিডিএফ, সেই পিডিএফ তৈরি করেছি। তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে?